আসসালামু আলাইকুম সবাইকে। আমরা আজকে আমাদের মার্কেটিংয়ের একটি ক্লাস নিয়ে চলে এসেছি। আজকে আমরা মার্কেটিংয়ের যে উৎপাদনের উপকরণের থার্ড ক্লাসটি করব। আমরা এর আগের ক্লাসে আমরা এই যে ভূমির সম্পর্কে পড়েছি। আমরা ভূমিতে ক্রমহ্রাসমান উৎপাদন বৃদ্ধির কার্যকারিতা দিয়ে আমরা লাস্ট ক্লাসটা শেষ করেছিলাম। আজকে আমরা থার্ড ক্লাসে এর পরের যে টপিকটা শ্রমের ধারণা, সেই শ্রমের ধারণা থেকে আমরা শুরু করবো আমাদের আজকের ক্লাসটা। ওকে, আচ্ছা, তাহলে আমরা যদি এখানে দেখি যে শ্রমের ধারণা, যে শ্রম সম্পর্কে আমরা ফার্স্টলি জানবো, যেটা বলা হচ্ছে যে শারীরিক ও মানসিক যে কোনো প্রকারের পরিশ্রমই হলো শ্রম। এটা হচ্ছে শ্রমের একটা একদম খুব সাধারণ একটা সংজ্ঞা। শ্রমের মধ্যে শুধু শারীরিক পরিশ্রমই আসে না, বরং মানসিক পরিশ্রমও অন্তর্ভুক্ত। যে শ্রমের ক্ষেত্রে আমাদের শারীরিক মানসিক দুই ধরনের পরিশ্রমই কি এটার মধ্যে অন্তর্ভুক্ত থাকবে। আচ্ছা, আমরা আসলে শ্রম পর্যন্ত পড়েছিলাম। আমরা আজকে মূলধন থেকে শুরু করব। সরি ফর দ্য মিস্টেক। আজকে আমরা মূলধন থেকে শুরু করব। এটা আমাদের মার্কেটিংয়ের থার্ড ক্লাস। আমরা প্রথমে মূলধনের সংজ্ঞাটা দেখে নিচ্ছি, যে ব্যবসা বা বাণিজ্যের আয় এবং উপার্জনের জন্য ব্যবহৃত অর্থ ও সম্পদকে সাধারণভাবে মূলধন বা ক্যাপিটাল বলা হয়ে থাকে। যে আমরা ব্যবসা বা বাণিজ্যের জন্য যে উৎপাদন যে করা হয়, এই উৎপাদনের জন্য যে অর্থটা ব্যবহার করা হচ্ছে, সেই ব্যবহৃত অর্থ বা সম্পদকে সাধারণভাবে মূলধন বা ক্যাপিটাল বলে। এটি এমন একটা সম্পদ যা উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়ে পণ্য বা সেবা তৈরিতে সাহায্য করে। যে যে মূলধন সেটা হচ্ছে একটা সম্পদ আমাদের, বা আমাদের যে অর্থটা সেটা আমাদের সম্পদ। এই সম্পদটা আমাদের উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। কীভাবে ব্যবহৃত হয়? যে আমরা যা কিছু কিনি, কাঁচামাল কিনছি, পণ্য উৎপাদন করছি, যা কিছু করছি না কেন, সব কিছু কিন্তু মূলধনের মাধ্যমেই করছি। মূলধনের অর্থ থেকে আমরা কাঁচামাল কিনতে পারছি এবং সব কিছু করতে পারছি। এই জন্য বলছে যা উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়ে পণ্য বা সেবা তৈরি করতে সহায়তা করে। তারপরে হচ্ছে আমরা এটা এই সম্পর্কে একটু ডিটেলসে বলি, যে মানুষ শ্রম দ্বারা মূলধন সৃষ্টি করে। যে মূলধনটা কীভাবে সৃষ্টি হয়? যে মানুষ পরিশ্রম করে, শ্রম দেয়, শ্রম দিয়ে তারা যে অর্থ বা মূলধন সেটা সৃষ্টি করে, যা পরে উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। যে তারপরে সেই যে মূলধনটা তৈরি হলো, সেটা পরে উৎপাদনের কাজে ব্যবহার করা হয়। সাধারণভাবে ব্যবসায় নগদ অর্থ বা ক্যাশকে মূলধন বলা হলেও, যে সাধারণভাবে আমরা জানি মূলধন মানেই হচ্ছে ক্যাশ টাকা বা নগদ অর্থ, কিন্তু এর মধ্যে আরও কী কী আছে সেটা হচ্ছে কারখানা, যন্ত্রপাতি, কাঁচামাল, তারপর ব্যবসায় নিয়োজিত যত ধরনের মানব সম্পদ থাকে, এগুলোও কিন্তু মূলধনের অন্তর্ভুক্ত থাকে। কেন? কারণ অর্থ ছাড়া বা টাকা ছাড়া কিন্তু আমি এই জিনিসগুলো কী করতে পারছি না, অ্যাভেল করতে পারছি না। মূলধনের মধ্যে এই সবগুলো অন্তর্ভুক্ত থাকে। যেমন আমার কাছে, আমি যদি ধরি যে আমার ব্যবসার মূলধন কত, তাহলে আমার ক্যাশ টাকাটা যেরকম আমি ধরবো, প্লাস মালিক যদি কোনো একটা যন্ত্রপাতি নিজের টাকায় কিনে দেয়, সেটাও কিন্তু মূলধন। কাঁচামাল সরাসরি কিনে মালিক পাঠিয়ে দিল, তাহলে সেই যে কাঁচামালটা সে দিচ্ছে, এগুলোও কিন্তু মূলধন হিসাবে যাবে। তাহলে বলা হচ্ছে এভাবে মূলধন হলো উৎপাদনের উপাদান, যা ব্যবসা এবং বাণিজ্যের জন্য প্রয়োজনীয় সম্পদ হিসেবে ব্যবহৃত হয়। মূলধন একটা খুবই প্রয়োজনীয় বা গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে ব্যবহৃত হয়, উৎপাদন প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা পালন করে থাকে। এই মূলধনটা আবার উৎপাদন প্রক্রিয়ায় সহায়ক ভূমিকা পালন করে থাকে। আচ্ছা, তারপর আমরা এখানে যে বলা হচ্ছে যে এই যে লাইনটা, এটা অনেক সময় খ নাম্বারে চলে আসে, ব্যাখ্যা করতে বলে যে মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান। ঠিক আছে, এই জিনিসটা আমরা দেখি এখানে আমরা ফার্স্টে আবার মূলধন বলতে কি বোঝাচ্ছি সেটা আমরা বলে নিচ্ছি। যে মূলধন বলতে আমরা বুঝি সেই সমস্ত উপাদান বা সম্পদ যা উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়, যে উৎপাদনের জন্য যা ব্যবহৃত হয় এবং নতুন পণ্য বা সেবা তৈরিতে সহায়তা করে। ঠিক আছে, এটা মূলধন আমরা সবাই জানি। এটি এমন একটি সম্পদ যা উৎপাদন প্রক্রিয়াকে সহজ এবং দ্রুত করে তোলে। মূলধন থাকার কারণে, যদি তোমার অর্থ থাকে, মূলধন থাকে, তুমি খুব ইজিলি কাঁচামাল কিনে ফেলতে পারবে, ইজিলি হচ্ছে তুমি শ্রম বা শ্রমিক পেয়ে যাবা। অর্থ থাকলে সব কাজই খুব ইজিলি হয়ে যায় এবং দ্রুত হয়ে যায়। এই জন্যই বলা হচ্ছে যে সহজ এবং দ্রুত আসলে কাজ করা সম্ভব হয়ে থাকে। যেমন যন্ত্রপাতির ক্ষেত্রে আমরা যদি, যে কারখানা, প্রযুক্তির ক্ষেত্রে যদি আমার অর্থ থাকে, এর আগে আমরা পড়েছি যে ছোট ছোট ফার্মগুলো অনেক সময় বিভিন্ন ধরনের প্রযুক্তি অ্যাভেল করতে পারে না। কেন অ্যাভেল করতে পারে না? কারণ তাদের পর্যাপ্ত অর্থের স্বল্পতা থাকে। তো আমার যদি অর্থ থাকে, তাহলে কিন্তু খুব ইজিলি আমি প্রযুক্তি পেয়ে যাচ্ছি, এবং সেই অর্থটা কি মূলধনের অন্তর্ভুক্ত। তাহলে মূলধন উৎপাদনের জন্য প্রয়োজনীয় যে কোনো উপাদান যা নিজে থেকে উৎপাদনক্ষম নয়, কিন্তু উৎপাদন প্রক্রিয়া পরিচালনায় সাহায্য করে থাকে। ঠিক আছে, তাহলে মূলধন উৎপাদনের জন্য কিছু প্রয়োজন উপাদান আছে, কিছু বৈশিষ্ট্য বা কিছু জিনিস আছে যেগুলোকে আমরা মূলধন বলবো, যেটা আমার ব্যবসায়ের জন্য সাহায্য করছে, বা যা নিজে থেকে উৎপাদনক্ষম নয়। যে মূলধনটা নিজেই কিন্তু কোনো পণ্য তৈরি করছে না, কিন্তু পণ্য উৎপাদনের প্রক্রিয়ায় সাহায্য করছে। যে এর মাধ্যমে পণ্য উৎপাদন প্রক্রিয়াটা কি হচ্ছে, দ্রুততর হচ্ছে, বা পণ্য উৎপাদন প্রক্রিয়াটা সম্পন্ন হচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান, যে উপাদানটা আমাদের তৈরি করে নিতে হয়, যে উপাদানটা মালিক বা কোনো একটা ব্যবসা শুরুর জন্য যে উপাদানটা প্রয়োজন হয়, সেটাই হচ্ছে আমাদের
মূলধন। তারপর আমরা মূলধনের আরেকটু মানে বৈশিষ্ট্য যদি দেখতে চাই, যে মূলধন হতে হলে মানুষ সৃষ্ট হতে হবে এবং উৎপাদনে ব্যবহৃত হতে হবে। এটা আমরা জানি। মূলধন মানে মানুষ, মানুষ তার অর্থ থেকেই তো মূলধন নিয়ে আসে। তাহলে মানে মূলধন হতে হলে এটা মানুষের সৃষ্ট হতে হবে এবং এটা কি উৎপাদনে ব্যবহৃত হতে হবে। যদি উৎপাদন ইউজ না করি তাহলে তো সেটাকে আমরা মূলধন বলতে পারবো না। এই জন্য মূলধন হতে হলে এটা অবশ্যই মানুষ সৃষ্ট হবে এবং প্রকৃতির উপাদান হবে। তারপরে এখানে কিছু আসলে বলা হচ্ছে যে প্রকৃতির উপাদানের কিছু উদাহরণ দেওয়া হচ্ছে, যেমন জমি, খনিজ, বন, সমুদ্র ইত্যাদি মূলধন হিসেবে গণ্য হয় না। যে প্রকৃতির যে উপাদান যেগুলো সবার জন্য আছে, যেগুলো প্রকৃতিরই উপাদান, সেগুলোকে আমরা মূলধন বলতে পারবো না। যেমন আমাদের বাংলাদেশে হচ্ছে সমুদ্র আছে। এখন আমরা যদি বলি যে বঙ্গোপসাগর আমার ব্যবসায়ের ক্ষেত্রে এটা আমি মূলধন, এখানে এটা মানে এরকম কিছু আমরা বলতে পারবো না। এই জন্য বলা হচ্ছে যে জমি, খনিজ, বন, সমুদ্র এগুলো মূলধন হিসেবে গণ্য হয় না। মূলধন হলো সেই সকল সম্পদ যা মানুষ তৈরি করেছে, যা মানুষ নিজে ইনকাম করে টাকা উপার্জন করেছে, সেই অর্থটা মূলধন হবে, কাঁচামালটা মূলধন হবে, যন্ত্রপাতিটা মূলধন হবে, ঠিক আছে, যা উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। যেমন এখানে বলা হচ্ছে যে, যেমন উদাহরণ আবার দিয়ে দিচ্ছে যে কারখানার যন্ত্রপাতি, উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করার জন্য নির্মিত বিভিন্ন ধরনের প্রযুক্তি বা উপাদান, প্রযুক্তি বা কাঁচামাল। আচ্ছা, তারপর আমরা মূলধন সম্পর্কে যেটা দেখছি সেটা হচ্ছে উৎপাদনে ব্যবহৃত হয় কিন্তু প্রকৃতির উপাদান তা যতই গুরুত্বপূর্ণ হোক না কেন তা মূলধন হিসেবে গণ্য হবে না। এই জিনিসগুলো কিন্তু আমাদের মনে রাখতে হবে। এগুলো এমসিকিউতেও আসে যে উৎপাদনে ব্যবহৃত হয় কিন্তু প্রকৃতির উপাদান তা যতই যে উৎপাদনে ব্যবহৃত করছে কিন্তু সেটা হচ্ছে প্রকৃতি, সেটা হচ্ছে আমার মানব সৃষ্ট না, সেটা প্রকৃতির উপাদান, তখন কিন্তু সেটা মূলধন বলা যাবে না, তখন সেটা মূলধন হিসেবে গণ্য হবে না। যেমন এখানে বলা হচ্ছে যে জমি, খনি, বন, সমুদ্র এগুলো মূলধন হিসেবে গণ্য করা যাবে না। যদিও কি এই জিনিসগুলো কিন্তু উৎপাদনের ক্ষেত্রে লাগে, উৎপাদনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু এগুলো তো মানুষের তৈরি নয়। এগুলো কি মানুষের তৈরি? না, এগুলো মানুষের তৈরি নয়। মানুষের তৈরি না হওয়ায় এগুলোকে মূলধন হিসাবে গণনা করা হয় না। মূলধন হচ্ছে সেই সব উপাদান যা মানুষ নিজের উদ্যোগে তৈরি করে এবং সেটা উৎপাদন প্রক্রিয়া চালানোর জন্য ব্যবহৃত হয়। আচ্ছা, তারপরে যদি আমরা দেখি নেক্সট পয়েন্টটা, যে যদি কোনো উৎপাদিত দ্রব্য বর্তমান ভোগে ব্যবহৃত হয় তবে তা মূলধন হিসাবে চিহ্নিত হবে না। যে বর্তমানে এখন ভোগের জন্য বা এখনের প্রয়োজনের জন্য আমার যদি কোনো কিছু থাকে তাহলে সেটা আমাদের মূলধন হবে না। যেমন কোনো দ্রব্য যা বর্তমান ভোগ বা ব্যক্তিগত ব্যবহারের জন্য তৈরি হয় তা মূলধন হিসেবে গণ্য হয় না। যেমন কাপড়, খাদ্য যেগুলো আমি এখন ইউজ করে ফেলছি, ঘর বাড়ি, এগুলো কি আমরা দৈনন্দিন জীবনে ব্যবহার করি, সুতরাং এগুলোকে কিন্তু আমি মূলধন হিসেবে বলতে পারবো না। তারপর মূলধন হিসেবে চিহ্নিত হবে না যদি দ্রব্যটি উৎপাদিত হয় পরবর্তী ব্যবহারের জন্য। যে দ্রব্যটা উৎপাদিত হয়েছে বা জিনিসটা তৈরি করা হয়েছে যেটা আমি এখন ইউজ করে ফেলবো, তখন সেগুলো আমাদের মূলধন হবে না। যেমন সেগুলো যদি উৎপাদন প্রক্রিয়া পুনরায় ব্যবহৃত না হয়ে যদি ভোগের জন্য তৈরি করা হয়, যে আমি একটা জিনিস তৈরি করলাম, তৈরি করার পর সেটা আমি সেল করবো না, সেটা আমি নিজে ভোগ করব, তখন কিন্তু আমি সেগুলোকে কি বলতে পারবো না, উৎপাদিত পণ্য বলতে পারবো না, এটা মূলধনের আন্ডারেও আসবে না। তারপর আমরা মূলধনের কিছু বৈশিষ্ট্য দেখে নিই। যে মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান। যে মূলধন কি? মূলধন হচ্ছে সেই উপাদান যা উৎপাদন প্রক্রিয়ায় ব্যবহৃত হয় এবং নতুন পণ্য বা সেবা তৈরি করতে সাহায্য করে। এটি একটি উৎপাদিত উপাদান, যেটা আমরা পড়েছি, যা উৎপাদনের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি, কারখানা, প্রযুক্তি সব কিছুর অন্তর্ভুক্ত থাকে, মানে সব কিছু মিলিয়ে আমাদের মূলধনটা হয়। মূলধন হচ্ছে অতীত শ্রমের ফল, যে আগে আমি পরিশ্রম করে অর্থ উপার্জন করেছি কিংবা কিছু করেছি, সেইটাই আমার এখনের জন্য মূলধন। এই জন্য বলা হচ্ছে যে মূলধন হচ্ছে অতীত শ্রমের ফল। মূলধন হলো অতীত শ্রমের ফল যা শ্রমিকরা আগের সময়ে কাজ করে অর্জন করেছে। অর্থাৎ মূলধন সৃষ্টি হতে কিন্তু সময় লাগে। এটি মানব শ্রমের মাধ্যমে তৈরি হয়, যেমন একটা কারখানা বা আধুনিক যন্ত্রপাতি যা উৎপাদন প্রক্রিয়ায় সহায়ক হচ্ছে, এগুলো মূলধন, যেগুলো আমি হচ্ছে অর্থ জমিয়ে সেটা আমি ক্রয় করেছি। এই জিনিসগুলো আমার মূলধনের মধ্যে আসবে, আমার অতীত পরিশ্রমের ফল। মূলধন সঞ্চয়ের ফল, যে অবশ্যই আমি টাকা সঞ্চয় করেছি দেখেই তো সেটা এখন মূলধন হিসেবে কাজ করছে, তাই না? যে সঞ্চয়ের মাধ্যমে মূলধন সৃষ্টি হয়। ব্যক্তি বা প্রতিষ্ঠান কিছু অর্থ বা সম্পদ যদি সঞ্চয় করে এবং পরবর্তীতে সেটা যদি উৎপাদন বা ব্যবসার কাজে ব্যবহার করে, তখন সেটাকে আমরা কি বলতে পারবো? সেটাকে আমরা মূলধন বলতে পারবো। তারপর আছে যে মূলধন উৎপাদন ব্যয় বিবেচনাযোগ্য। যে মূলধনের যে উৎপাদন ব্যয়টা যেটা আছে, এটা কি মানে মূলধনের উৎপাদন ব্যয় বিবেচনাযোগ্য, যেটা আমাদের বিবেচনা করতে হবে বা এটাকেও আমাদের কনসিডার করতে হবে। যে আমি যে মূলধন যেটা নিয়ে এসেছি, সেই মূলধনটাতে তো আমি অন্য আরেক জায়গায় বিনিয়োগও করতে পারতাম, এটাকে অপরচুনিটি কস্ট বা সুযোগ ব্যয় বলা হয়। তো মূলধনের যে এই যে ফ্যাক্টরটা, যে এই মূলধনটা আমি এখানে কাজে না লাগিয়ে অন্য কোথাও কাজে লাগাতে পারতাম, এই ফ্যাক্টরটা আমাদের কনসিডার করতে হবে। যেমন বলা হচ্ছে যে মূলধন হচ্ছে মানব সৃষ্ট এবং এটি
প্রকৃতির কোনো দান নয়। যদিও প্রকৃতির ভূমির মধ্যে কিছু উপাদান সরবরাহ করে, তবে মূলধন প্রকৃতির দান নয়। সুতরাং এটার যোগান দ্বার ধরা হয় যা উৎপাদনে ব্যবহৃত হয়। যে এটার একটা যোগান দাম থাকবে, এখানে আসলে দ্বার না, এখানে একটা যোগান দাম, এটা একটা যোগান দাম থাকবে যে এটার কস্ট কীরকম, এটার দাম কীরকম। মূলধনেরও একটা খরচ থাকে, একটা ব্যয় থাকে, সুতরাং এই জিনিসটা আমাদের কনসিডার করতে হবে। তারপর হচ্ছে মূলধন উৎপাদনশীল। কেন উৎপাদনশীল? কারণ এটা উৎপাদন প্রক্রিয়াটাকে সহজ করে, ফলে কি আমরা বেশি পণ্য উৎপাদন করতে পারি। যেমন এটা উদাহরণ দেওয়া আছে যে উন্নত যন্ত্রপাতি, যেটা বললাম যে অ্যাডভান্স টেকনোলজি যদি ইউজ করা হয়, অর্থ দিয়ে আমি খুব ভালো অ্যাডভান্স টেকনোলজি কোনো কিছু একটা আনলাম, সেটা ইউজ করার ফলে কিন্তু আমার উৎপাদনের গতি বৃদ্ধি পাবে এবং আমার খরচটা কী হবে, কমবে বা খরচ হ্রাস পাবে। তারপর আছে মূলধন অস্থায়ী। যে মূলধন অস্থায়ী কেন? কারণ এটা কিন্তু সময়ের সাথে সাথে শেষ হয়ে যায়। আমাদের সব সময় টাকা থাকে না, যেটা সময়ের সাথে সাথে ক্ষতিগ্রস্ত হয় বা পরিধান হয়। যেমন উদাহরণ দেওয়া আছে যে একটা যন্ত্রপাতি দীর্ঘদিন ব্যবহার করার পরে কিন্তু এটার কার্যক্ষমতা কমে যায়, আস্তে আস্তে ওটা নষ্ট হয়ে যায়। সেটি পরবর্তীতে মেরামত বা প্রতিস্থাপন করতে হয়। মেরামত করে কিছু বছর আমি কাজ চালাবো, তারপর মেরামতের পরেও যদি আমি দেখি যে না, মেরামত করেছি তাও হচ্ছে আমার জিনিসটা কি হচ্ছে না, আর ব্যবহার করা যাচ্ছে না, তখন সেটাকে প্রতিস্থাপন বা রিপ্লেস করে নতুন আরেকটা কিনে নিয়ে আসতে হবে। তো এই জন্য বলা হচ্ছে যে মূলধন অস্থায়ী, যে একটা মূলধন, একটা যন্ত্রপাতি সারা জীবন ব্যবহার করা যাবে না, অর্থ সারা জীবনের জন্য থাকবে না। তারপর হচ্ছে মূলধন বিভিন্ন বস্তুর জটিল সমষ্টি। কেন জটিল সমষ্টি? কারণ এখানে বিভিন্ন বস্তু লাগে, যেমন যন্ত্রপাতি, অফিস, ভবনী, সবগুলো মূলধন। তাহলে এটা কিন্তু শুধু এরকম না যে শুধু ক্যাশ অর্থ মূলধন, না, অনেক কিছু থাকে মূলধনের মধ্যে। এই জন্য সব কিছু মিলিয়ে মূলধন হওয়াতে এটা একটা জটিল সমষ্টি, যেটার মধ্যে অনেক কিছুর সমন্বয় আছে। যে মূলধন বিভিন্ন রূপে গুণগত এবং উৎপাদনগত পার্থক্য দেখা যায়। যে মূলধনের যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু রূপগত, গুণগত, তারপর হচ্ছে বিভিন্ন ধরনের উৎপাদনগত যে বিভিন্ন ধরনের পার্থক্য দেখা যায়। এগুলো সমজাতীয় নয়। যে অর্থ, তারপর অফিস, ভবন, দালান, যন্ত্রপাতি এক একটা এক এক রকম, তো এগুলো কিন্তু সমজাতীয় বা সিমিলার নয়। বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে বিভিন্ন মূলধন তৈরি হয়, ঠিক আছে? যেমন যন্ত্রপাতি, বিল্ডিং, এগুলো বিভিন্নভাবে তৈরি হয়। তারপর বলা হচ্ছে যে মূলধন ভবিষ্যৎ আয়ের উৎস। যে ভবিষ্যৎ আয়ের উৎস হিসাবে মূলধনটা ব্যবহার করা হয়। মূলধন হচ্ছে ভবিষ্যৎ আয়ের উৎস, কারণ কি এটা এমন একটা উপাদান যা বর্তমান বিনিয়োগের মাধ্যমে ভবিষ্যতে আয় বা মুনাফা তৈরি করতে সাহায্য করে। যে আমি কিছু টাকা সঞ্চয় করলাম, সেই সঞ্চয় করে সেই টাকাটাকে মূলধন হিসেবে ধরে আমি একটা ব্যবসায় বিনিয়োগ করলাম। তারপর সেই বিনিয়োগের যে অর্থটা, সেই বিনিয়োগের মাধ্যমে আমি ভবিষ্যতে আয় বা মুনাফা আমার তৈরি হচ্ছে, আমি কি ইনকাম করতে পারছি বা আমার হচ্ছে আয় বা মুনাফা হচ্ছে। আচ্ছা, তারপরে আমরাও জানি যে মূলধন গতিশীল। কেন গতিশীল? কারণ এটা কিন্তু চেঞ্জ হয়, যে বিভিন্ন সময় এবং পরিস্থিতি অনুযায়ী কিন্তু মূলধন পরিবর্তিত হয়। যেমন এখানে বলা হচ্ছে যে প্রযুক্তির উন্নয়নের ফলে আমাদের বাজারে প্রবেশ মূলধনকে নতুন আয়ের উৎস হিসেবে তৈরি করতে পারে। যে আমি নতুন প্রযুক্তি নিয়ে আসলাম, নতুন প্রযুক্তি নিয়ে আসাতে দেখা গেল যে আমি নতুন একটা মার্কেটে প্রবেশ করলাম, আমি নতুন একটা কিছু প্রোডাক্টের মাধ্যমে বাজারে প্রবেশ করলাম, এর ফলে আমার আয় বৃদ্ধি পাচ্ছে, আমার নতুন আয় হচ্ছে। সুতরাং কি এটা আয়ের উৎস তৈরি করতে পারে, মানে এটা চেঞ্জ হয়। সবসময় যে আমি সেম ইনভেস্ট করে সেম পরিমাণ অর্থ পাবো এরকমটা হবে না। তারপর আমার ব্যবসা হচ্ছে সারা বছর সেম থাকবে, একই ধরনের ব্যবসা আমি সারা বছর করবো, এটাও করা যায় না। এই জন্য এটা বলা হচ্ছে যে মূলধন গতিশীল, যেটা চেঞ্জ হতে থাকে, এটা সারা বছর সেম থাকে না। আচ্ছা, এখন আমরা মূলধনের গুরুত্বগুলো দেখব। মূলধনের গুরুত্ব যদি আমরা দেখি, তাহলে এখানে প্রথমেই বলা হচ্ছে যে সম্পদের সুষ্ঠু ব্যবহার। যে মূলধনের মাধ্যমে কিন্তু সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করা যায়। কীভাবে? কারণ আমরা কিন্তু সম্পদের অপচয় কমিয়ে আমরা সম্পদগুলোকে সঞ্চয় করি। সঞ্চয় করার পরে তাদের সর্বোচ্চ উৎপাদন ক্ষমতা অর্জন করতে সাহায্য করে। যে আমরা সম্পদের অপচয় কমিয়ে সঞ্চয় করি এবং আমরা সেটা কোথাও একটা ইনভেস্ট করি মূলধন হিসাবে, তারপর সেটার মাধ্যমে আমরা উল্টা আরও উপার্জন করতে পারি, সর্বোচ্চ উপার্জন বা অর্জন করতে পারি। এই জন্য মূলধন কি সম্পদের সুষ্ঠু ব্যবহার নিশ্চিত করে। তারপর বলা হচ্ছে দেশের অবকাঠামোর উন্নয়ন। যে একটা দেশের মূলধনের ক্ষেত্রে কিন্তু যে মানে মূলধন দিয়ে ব্যবসা পরিচালনা করতে গেলে বিভিন্ন ধরনের নতুন নতুন অবকাঠামো স্থাপনা তৈরি হয়। যেমন এখানে বলা হচ্ছে রাস্তা, সেতু, হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, এগুলো নির্মাণের জন্য মূলধন কি অপরিহার্য। তারপর শ্রম দক্ষতা বৃদ্ধিতে সহায়তা। উন্নত মূলধন যেমন যন্ত্রপাতি, প্রযুক্তি, এগুলো কি করে? এগুলো শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করে। তো শ্রমিকের দক্ষতা বৃদ্ধি করে কি, যে এই ধরনের বিভিন্ন ধরনের যন্ত্রপাতি দ্বারা তারা খুব দ্রুত বা কম সময়ে খুব দ্রুত উৎপাদন করতে পারছে। এর ফলে কি মানে শ্রমিকের দক্ষতা বৃদ্ধি পায়। প্রযুক্তি এবং আধুনিক যন্ত্রপাতির সাহায্যে শ্রমিকদের কাজ সহজ এবং দ্রুত হয়। তারপর হচ্ছে উৎপাদনের গতিশীলতা আনয়ন।
অবশ্যই যদি মূলধন থাকে তখন উন্নত যন্ত্রপাতি থাকবে, সরঞ্জাম থাকবে, এটার মাধ্যমে কি উৎপাদনের প্রক্রিয়া দ্রুত ও কার্যকর হবে, সুতরাং উৎপাদনের গতিশীলতা বা স্পিড আসবে। এটা আমাদের মূলধন বেশি থাকলে, ভালো ভালো যন্ত্রপাতি থাকলে, দক্ষ শ্রমিক থাকলে আমাদের অটোমেটিক্যালি উৎপাদন প্রসেসটা বা উৎপাদন প্রক্রিয়াটা স্পিড আপ হয়ে যাবে, দ্রুত হবে। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, মূলধন আছে মানেই কি নতুন নতুন আমি ব্যবসা দিব, মানে শিল্প প্রতিষ্ঠান গড়ে তুলবো, যার ফলে কি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে, ওখানে মানুষজন কাজ করবে। শিল্প, কৃষি এবং অন্যান্য সেক্টরে মূলধন ব্যবহারের ফলে আমরা একটা ব্যবসা দাঁড়া করাচ্ছি, অবশ্যই সেই ব্যবসায় আমাদের কর্মী লাগবে। তারপর প্রোডাকশন কস্ট হ্রাস, বা যে আমাদের উৎপাদনের যে ব্যয়টা সেটাও কি হ্রাস পায়, ঠিক আছে। যেমন উন্নত যন্ত্রপাতি, প্রযুক্তি, দক্ষ শ্রমিকের মাধ্যমে উৎপাদনের ব্যয় কমানো সম্ভব, ঠিক আছে। মূলধন উৎপাদন প্রক্রিয়ার দক্ষতা বাড়ায় এবং এটি কি খরচ কমে। অবশ্যই তোমার মূলধন আছে, তোমার আধুনিক প্রযুক্তি আছে, তুমি কম সময়ে কম খরচে বেশি পণ্য উৎপাদন করবা, তো তোমার আলটিমেটলি উৎপাদন খরচ বা প্রোডাকশন ব্যয় হ্রাস, বা এটা হচ্ছে আমি লিখে দিই উৎপাদন খরচ, উৎপাদন ব্যয় হ্রাস। ওকে, তারপরে আমাদের আরেকটা দেখতে পাচ্ছি যে মূলধন কিভাবে গঠিত হয়। যে এই যে আমরা মূলধনের কথাটা বলছি, মূলধনটা কিভাবে গঠিত হচ্ছে, মূলধনটা কিভাবে আলটিমেটলি মূলধনটা গঠিত কিভাবে হচ্ছে সেটা যদি আমরা পড়ি তাহলে সেটা এখানে দেখাচ্ছে। দেখো যে সঞ্চয় হতে মূলধন গঠিত হয়, আমরা যে টাকা সঞ্চয় করি বা সেভিংস করা হয় সেখান থেকেই মূলধনটা গঠনটা শুরু হয়। মূলধন গঠনের প্রথম পদক্ষেপ হলো সঞ্চয়। প্রথম পদক্ষেপটা কি সঞ্চয় করা। মানুষ যখন আয়ের একটি অংশ সঞ্চয় করে তখন এটি ভবিষ্যতে মূলধন তৈরির জন্য ব্যবহৃত হয়। তার মানে কি সঞ্চিত যে অর্থটা সেটি হচ্ছে মূলধনের বীজ, মানে সঞ্চয় থেকে অল্প অল্প করে কিছু সঞ্চয় একত্রিত হয়ে মূলধন গঠিত হয়। যেমন যদি ধরা নেওয়া হয় যে কেউ প্রতি মাসে 1000 টাকা করে সঞ্চয় করে, তাহলে 1000 টাকা সঞ্চয় করতে করতে সে দেখা গেল 10 বছর পরে 1 কোটি টাকা সঞ্চয় করে ফেলেছে, ঠিক আছে। তাহলে এই যে ব্যাপারটা যে অল্প অল্প করে টাকা জমাতে জমাতে পরে যখন একটা মোটা অঙ্কের টাকা হয়, এটা দিয়ে সে বড়সড় একটা ব্যবসা শুরু করতে পারবে। তো এইভাবে আর কি যে ভবিষ্যতে মূলধন তৈরির জন্য ব্যবহৃত হয় এবং সঞ্চিত অর্থটাই হচ্ছে কি মূলধনের বীজ। তারপর বলা হচ্ছে যে মূলধন গঠন করতে হলে সঞ্চিত সম্পদ অবশ্যই বিনিয়োগ করতে হবে। এই যে আমি 1 কোটি টাকা বানালাম সঞ্চয় করে করে, এখন সেটা যদি আমার নিজের কাছেই রেখে দিই, সেটা আমি ধরো মানে নিজের কাছেই রেখে দিলাম, ওটা আমি কিছু করলাম না, কোথাও বিনিয়োগ করলাম না, তাহলে কিন্তু আমার এই টাকাটা অলস পড়ে থাকবে, এটা কিন্তু আমার মূলধন হবে না। যখন এটা আমি কোথাও ইনভেস্ট করব, কোথাও এই যে বিনিয়োগের যে ব্যাপারটা, কোথাও আমি বিনিয়োগ করবো বা ইনভেস্ট করব, তখনই শুধুমাত্র এটা মূলধন হিসাবে গণ্য হবে, কারণ তখনই সেটার মাধ্যমে কোনো একটা ব্যবসা শুরু হবে কিংবা কোনো একটা ব্যবসার কাজগুলো কী হবে, সহজ হবে। এই জন্য বলা হচ্ছে যে সঞ্চিত অর্থকে বিনিয়োগ করতে হয়, যেমন ব্যবসায় বা শিল্পে বা যন্ত্রপাতি কিনতে বিনিয়োগের মাধ্যমে সঞ্চয় মূলধনে রূপান্তরিত হয়, যা উৎপাদনের জন্য ব্যবহৃত হতে পারে। তারপর বলা হচ্ছে নেক্সট পয়েন্ট হচ্ছে বিনিয়োগের মাধ্যমে সঞ্চয়ের পুঁজি দ্রব্যে পরিণত হয়। যে এই যে আমি যে বিনিয়োগ করে আমার সঞ্চয়টা যে মূলধন হিসাবে ইনভেস্ট করলাম, তারপরে কি সেটা আমি কোনো একটা ব্যবসা শিল্প কিছু একটাতে কারখানাতেই তো আমি ইনভেস্ট করেছি, করার পরে কিন্তু আমার এই যে পুঁজিটা এটা এখানে একটা দ্রব্য বা একটা প্রোডাক্টে পরিণত হয়েছে, পরে সেই প্রোডাক্ট আমি আরও বেশি টাকায় বিক্রি করে কিন্তু আমি মুনাফা অর্জন করতে পারবো, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে কি পুঁজি বা দ্রব্যে রূপান্তরিত হয়, যা মূলধন গঠনের শর্ত। সঞ্চয় যখন বিনিয়োগ করা হয় তখন সেটা পুঁজি বা দ্রব্যে রূপান্তরিত হয়, যেমন কারখানা, যন্ত্রপাতি, অবকাঠামো, এভাবে কি সঞ্চয় থেকে আস্তে আস্তে মূলধনটা গঠন হয়। আচ্ছা, তারপর আমাদের পয়েন্টে বলা হচ্ছে যে অর্থনীতির ভাষায় মূলধন গঠন বলতে মূলধন বৃদ্ধির প্রক্রিয়াকে বোঝায়। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে যে মূলধন গঠন মানে কি মূলধনটাকে বৃদ্ধি করা। যে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে মূলধন মানে কিন্তু যে সঞ্চিত অর্থকে উৎপাদনশীল কাজে বিনিয়োগ করা। তো তুমি যখন তোমার সঞ্চিত অর্থটাকে, যে অর্থটা তুমি জমিয়েছো সেটাকে উৎপাদনশীল কোনো কাজে যখন বিনিয়োগ করবা, তাহলে কিন্তু তোমার এরপরে সেই মূলধনটা আরও বৃদ্ধি পাবে, ঠিক আছে। আমরা 1 লাখ টাকা নিয়ে যদি আমরা ব্যবসা শুরু করি, তাহলে প্রফিট সহ আমার 1,10,000 টাকা হলো। এর পরের বছরে কিন্তু আমি আবার সেই 1,10,000 টাকা ইনভেস্ট করতে পারছি, সেখান থেকে হয়তো আমি আবার 1,20,000 টাকা মুনাফা করতে পারবো কিংবা 25,000 করতে পারবো। এরকমভাবে এটা কিন্তু বৃদ্ধি পেতে থাকে। যেমন উন্নত অবকাঠামো, যন্ত্রপাতি, অন্যান্য উপকরণের মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি তৈরি হয়, যে অর্থনৈতিকভাবে প্রবৃদ্ধি হয় বা আস্তে আস্তে কি অবস্থা ভালো হয়, ব্যবসায়ী বা মূলধন বিনিয়োগকারীরও ওভারঅল দেশ বা জাতির জন্য উভয় দিক থেকেই ভালো হয়। আচ্ছা, এখন মূলধন গঠনের কিছু পর্যায় বা স্তর আছে যে কীভাবে মূলধনটা গঠিত হয়। প্রথমে আমাদের ইনকাম থাকে, যে প্রথমে আমার আয় আছে, সেই আয়ের পরে এই আয়ের একটা অংশ আমি সঞ্চয় করি। খেয়াল করে দেখো, প্রথমে আমার কিছু ইনকাম আছে, হ্যাঁ, এটা হচ্ছে আমার আয়।
তারপর সেই ইনকামটাকে আমি সঞ্চয় করি, যে ইনকামের কিছু একটা পার্ট আমি সঞ্চয় বা আমার সেভিংস হিসাবে রেখে দিলাম। তারপরে সেই সেভিংসটা যদি আমি আবার খরচ করে ফেলি তাহলে তো হবে না। সেই সেভিংস যে আমি করলাম এটাকে আমার আবার সংগ্রহ করতে হবে, মানে এটাকে আমার ধরে রাখতে হবে নিজের কাছে, ধরে রেখে আস্তে আস্তে মানে একটু বড় পুঁজি তৈরি করতে হবে। এই জন্য বলা হচ্ছে যে সঞ্চয়টা সংগ্রহ করতে হবে। সংগ্রহের পরে সেটা আলটিমেটলি বিনিয়োগ করে দিতে হবে বা ইনভেস্ট করে দিতে হবে, তাহলে আমার মূলধন গঠন করতে হবে। তার মানে ফার্স্টে আমি কী করবো, ফার্স্টে আমি হচ্ছে মানে আমার ইনকাম থাকবে, সেই ইনকাম থেকে আমি সেটাকে সেভিংস করবো, যে ইনকামের একটা পার্ট আমি আমার আলাদা করে সেভিংস বা সঞ্চয় করে রাখলাম। তারপর সঞ্চয় করে রাখার পরে সেটা তো আমি জাস্ট 1,000 টাকা ধরলাম সঞ্চয় করলাম, তো সেই 1,000 টাকাকে আমি মূলধন হিসাবে ধরে একটা ব্যবসা শুরু করে দিতে পারবো না। এই জন্য আমার সঞ্চয়টা করার পরে সেটাকে আমার কাছে সঞ্চয়টাকে বাড়ানোর চেষ্টা করতে হবে এবং এটা আমি নিজের কাছে রক্ষা করতে হবে। এমন যদি হয় যে আমি 1,000 টাকা সেভিংস করেছি, করার পর ঠিক মানে 2 দিন পর আমার কাছে মনে হলো আরে খুব একটা ভালো জিনিস দেখতেছি, 800 টাকা দিয়ে একটা কিছু কিনে ফেললাম, তো এটা করা যাবে না। যদি তুমি আসলে মূলধন গঠন করতে চাও তাহলে তোমার সেই সঞ্চয়টাকে সংগ্রহ করতে হবে বা নিজের কাছে সেটা রাখার চেষ্টা করতে হবে। তারপরে যখন একটু মোটা অঙ্কের টাকা হবে তখন সেটাকে আমরা বিনিয়োগ করবো, ইনভেস্ট করবো, ঠিক আছে। ওই অর্থ বিনিয়োগ করলে এই যে উৎপাদনশীল কার্যক্রম যেমন ব্যবসা, শিল্প, অবকাঠামো, যন্ত্রপাতি, এগুলোতে আমরা বিনিয়োগ করবো, তখনই সেটা মূলধন হিসাবে গণ্য হবে এবং এটা উৎপাদন বৃদ্ধি করবে। ইভেন আমরা ধরলাম এখানে সঞ্চয় করেছি, সঞ্চয় করে যদি আমরা পরবর্তী ধাপে যদি না যাই, আমরা যদি বিনিয়োগ না করি, তখনও কিন্তু সেটা মূলধন হবে না, তখন কিন্তু এই সঞ্চয় পর্যন্তই থাকবে, অলস অর্থ আমার কাছে পড়ে আছে, তাহলে এটা কিন্তু মূলধন হচ্ছে না। ওকে, তারপরে আমাদের মূলধন গঠনের প্রভাব বিস্তারকারী কিছু উপাদান আছে, যে কোন কোন উপাদানগুলো একটা মূলধন গঠনের ক্ষেত্রে প্রভাব বিস্তার করে বা গুরুত্বপূর্ণ উপাদান। যেমন প্রথম হচ্ছে সঞ্চয়ের সামর্থ্য, যে আমার তো সঞ্চয়ের সামর্থ্য থাকতে হবে, তাই না, আমার তো ইনকাম সে লেভেলে থাকতে হবে যে ইনকাম থেকে আমি সঞ্চয় করতে পারি। যেমন আমার উপার্জন এবং খরচের উপর নির্ভর করবে যে আমি কতটুকু সঞ্চয় করতে পারি। এখন আমার ধরি কেউ যদি মাসিক 10,000 টাকা উপার্জন করে, সেই 10,000 টাকার মধ্যে যদি আমরা ধরলাম যে সে 9,000 টাকা হচ্ছে তার খরচ বা এক্সপেন্ডিচার, তাহলে কিন্তু সে 1,000 টাকা সে সঞ্চয় করতে পারবে। তখন কিন্তু সে সঞ্চয় করতে পারবে, তার সঞ্চয়ের সামর্থ্য আছে, কারণ তার ইনকাম থেকে কস্ট বাদ দেওয়ার পরও তার কিছু টাকা রয়ে গেছে। কিন্তু একজনের যদি এরকম হয় যে তার ইনকাম আছে ঠিকই 10,000, কিন্তু তার খরচই হয়ে যাচ্ছে 12,000, তখন কিন্তু সে 2,000 টাকা ডেফিসিটে থাকছে, তার কিন্তু এই 2,000 টাকা নেগেটিভ ব্যালেন্সে সে আছে, তখন কিন্তু সে কিন্তু সঞ্চয় সামর্থ্য রাখে না, আর সে সঞ্চয়ের সামর্থ্য রাখে। তো এই জন্য সঞ্চয়ের সামর্থ্য যদি থাকে তখনই মানুষ আস্তে আস্তে সঞ্চয় করতে করতে মূলধন গঠন করতে পারে। তারপর আবার সঞ্চয়ের ইচ্ছা থাকা লাগবে, যে আমার কাছে ধরি এই ব্যক্তির কাছে এই 1,000 টাকা এক্সট্রা তার সেভিংসের সকল খরচের পর তার এই টাকাটা রয়ে যাওয়ার পর সে মনে করলো যে আচ্ছা 1,000 টাকা আছে, ঠিক আছে ভালো হয়েছে, এই 1,000 টাকা দিয়ে আমি কোনো একটা ফ্যান্সি কোনো কিছু কিনলো, কোনো একটা লাক্সারিয়াস কোনো জিনিস কিনে ফেললো, কিংবা যে কোনো খাতেটা খরচ, কিংবা ধরলাম আমরা খাওয়া দাওয়াতেই খরচ করে ফেললো, যে কোনো কিছুতে সেই 1,000 টাকা থেকে যদি সে মনে করলাম যে 800 অথবা 900 টাকা যদি সে খরচ করে ফেলে, কিংবা ধরলাম যে পুরো 1,000 টাকাই যদি খরচ করে ফেলে, তাহলে কিন্তু তার এই সঞ্চয়ের ইচ্ছাটা নাই, এবং সঞ্চয়ের ইচ্ছা যদি না থাকে তখনও কিন্তু সে কী করতে পারবে না, মূলধনটা গঠন করতে পারবে না। এবং সঞ্চয়ের ইচ্ছার ক্ষেত্রে না বিভিন্ন জিনিস আবার মানে অনুপ্রেরণা হিসেবে কাজ করে। একটা হচ্ছে দূরদৃষ্টি বা ভিশন, যে সঞ্চয়ের ইচ্ছা অনেক সময় দূরদৃষ্টির মাধ্যমে বৃদ্ধি পায়। কেউ একজন যদি মনে করে যে আমি যদি এখন টাকা জমাই, ফিউচারে আমি টাকাটা ইনভেস্ট করে আমি আরও বেশি টাকা অর্থ উপার্জন করতে পারবো, এরকম যদি তার মাইন্ডসেট থাকে, এরকম যদি তার মনে হয় যে হ্যাঁ আমি এটা জমাই, এটা জমালে আমি ফিউচারে ভালো করতে পারবো, এটা জমালে আমি ফিউচারে বেশি টাকা ইনকাম করতে পারবো, এরকম দূরদৃষ্টি যদি সে থাকে তাহলে সে সঞ্চয় করবে, তাহলে তার সঞ্চয়ের ইচ্ছাটা কী হবে, বৃদ্ধি পাবে। তারপর তার যদি ক্ষমতা ও সামাজিক মর্যাদা লাভের একটা আকাঙ্ক্ষা থাকে, যে আমি টাকা দিয়ে আমার একটা ক্ষমতা থাকবে, আমার নিজের ইনকাম থাকবে, সমাজের মানুষজন আমাকে চিনবে, খুব ভালো ব্যবসায়ী হিসেবে আমাকে জানবে, এই টাইপের ইচ্ছা বা আকাঙ্ক্ষা যদি একজনের মধ্যে থাকে, তাহলেও কিন্তু সে সঞ্চয় করবে, যাতে সে সঞ্চয়টা দিয়ে মূলধন গঠন করে তারপরে হচ্ছে সে কী করতে পারে, বিনিয়োগ করে মূলধনটা গঠন করতে পারে। তারপর হচ্ছে সুদের হার, যদি সুদের হার বেশি থাকে বা উচ্চ থাকে তখন মানুষ জমাতে চায়। কেন? কারণ মানুষ ভাবে কি আল্লাহ আমি যদি 1,000 টাকা রেখে আমি 10% সুদের হার পাবো, তার মানে আমি 100 টাকা করে পাবো, তো ভালো, তো জমাই না, 12% হলে আরও ভালো, আমি 120 টাকা পাবো, তখন মানুষের কি ইন্টারেস্ট বাড়ে। যে একজন যদি ধরো 1,000 টাকা রেখে সে 12% যদি সে সুদের হার পায়, তাহলে সে 120 টাকা পাচ্ছে, তখন এটা তাকে মোটিভেট করবে যে সঞ্চয় করো। আবার যদি সেম 1,000 টাকা সঞ্চয় করে সে যদি এই 7% মুনাফার হারে 700 টাকা পায়, তখন তার মনে হবে যে থাক, এই মানে তখন তার সঞ্চয়ের ইচ্ছাটা কাজ করবে না, ঠিক
ঠিক আছে? তাহলে এই জন্যই বলা হচ্ছে যে সুদের হার যত বেশি থাকে তত মানুষের সঞ্চয়ের ইচ্ছাটা কি মানে বেশি বাড়ে। তারপর পারিবারিক বন্ধনেরও একটা ব্যাপার আছে যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঞ্চয় করার অনুপ্রেরণা, যে ফ্যামিলি বন্ডিং যদি অনেক ভালো থাকে তখন ভাবে কি যে না আমি এটা হচ্ছে মানে বাবারা ভাবে, মারা ভাবে যে আচ্ছা আমি আমার সন্তানের জন্য সেভ করে রাখি, এটা ওদের ভবিষ্যতে কাজে লাগবে, ওদের জন্য ভবিষ্যতে এটা খুব ভালো মানে উপকার হবে, এই ভেবে পারিবারিক বন্ধনের কারণে মানে এক প্রজন্ম ভবিষ্যৎ প্রজন্মের জন্য সঞ্চয় করে, তখনও কিন্তু এভাবে মূলধন গঠিত হয়। তারপর ধনলিপ্সা বা গ্রিড অফ ওয়েলথ, যে কিছু কিছু মানুষ থাকে যে তার অনেক টাকা পয়সা দরকার, তার হচ্ছে মানে ইচ্ছা আছে যে সে খুব বড় লোক হবে, ধনী হবে, তখন তারা কিন্তু টাকাটা সঞ্চয় করার চেষ্টা করে, তখন যা টাকা আসলাম শেষ করে ফেলাম এরকমটা তারা করে না, কারণ তাদের ইচ্ছাই হচ্ছে তারা ধনী হবে, রিচ হবে, তো এই জন্য তারা টাকাগুলো সঞ্চয় করে। আর বেশি সম্পদ অর্জনের জন্য সঞ্চয় এবং বিনিয়োগ বেশি করতে চায়, যে আমার ফিউচারে বেশি টাকা লাগবে, আমি ধনী হতে চাই, সুতরাং আমার এখন থেকে বেশি বেশি টাকা সঞ্চয় করতে হবে। তারপর জানমালের নিরাপত্তার কথা ভেবে অনেকে করে যে ব্যক্তি জানমালের নিরাপত্তা নিশ্চিত করার জন্য মানে সঞ্চয়ের প্রয়োজন, যে ভবিষ্যতে কোনো একটা কারণে আমার কোনো একটা বিপদ হয়ে গেল, কোনো একটা ঝুঁকিতে পড়ে গেলাম, আমার কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আল্লাহ না করুক কিছু একটা বিপদ আমি পড়ে গেলাম, তখন ওই জিনিসটাও কিন্তু আমাদের মাথায় কাজ করে যে এই জন্য কিছু টাকা সেভ করে রাখি, বাই এনি চান্স কোনো বিপদে পড়লে যাতে আমি সেই বিপদ থেকে এই সেভিংসটা দ্বারা আমি কিছুটা হলেও উপকার পাই বা সেখান থেকে পরিত্রাণ পেতে পারি। তারপর মূল্যস্তর, যে সঞ্চয়ের ইচ্ছা অনেক সময় মূল্যস্তরের উপর নির্ভর করে। আমি যদি দেখি যে ইনফ্লেশন অনেক বেশি বা মূল্য বৃদ্ধি অনেক বেশি, আমি যদি দেখি যে ইনফ্লেশন অনেক বেশি, তখন আমি সঞ্চয় করতে যাব না। ইনফ্লেশন বেশি হলে সেভিংস বা সঞ্চয় কমে যায়। আবার অপোজিটটা হয়, ইনফ্লেশন যদি আবার কম থাকে তখন কিন্তু আমার আবার সঞ্চয়টা কী হয়ে যায়, বৃদ্ধি পায়। এটা কেন হয়, এটার একটা উদাহরণ যদি আমি দিই, যেমন আমরা এখানে যেরকম দেখলাম না, যে এই যে এখানে আমরা দেখলাম যে 1000 টাকা যদি আমি জমা রাখি তাহলে 1 বছর পরে আমি 12% সুদে 120 টাকা আমি লাভ হিসাবে পাবো। এখন যদি এমন হয় যে আজকের 1000 প্রোডাক্টটা 1 বছর পরে আজকের 1000 টাকার, আচ্ছা এটা আমি একটু কালারটা চেঞ্জ করে নিই, হ্যাঁ, এমন যদি হয় যে এই 1000 টাকা যেটা, এই 1000 টাকার যে প্রোডাক্টটা সেটা 1 বছর পরে আমি 120 টাকা পাবো, আর এমন যদি হয় যে 1000 টাকার প্রোডাক্টটা 1 বছর পরে সেটার দাম হয়ে যাবে 130 টাকা, তখন আমি ভাববো কি যে 1000 টাকা আমি জমিয়ে রেখে 1 বছর পরে আমি পাবো 120 টাকা, আর এখনই প্রোডাক্টের 1 বছর পরে প্রোডাক্টের দাম হয়ে যাবে 130 টাকা, তাহলে সঞ্চয়ের দরকার নেই, তাহলে সঞ্চয় করার থেকে ভালো হবে সেই প্রোডাক্টটা এখন আমি কনজিউম করে ফেলি বা সেই প্রোডাক্টটা এখন কিনে আমি আমার ইচ্ছা পূরণ করে ফেলি। কিন্তু যদি এমন হয় যে 1000 টাকা দিয়ে আমি 120 টাকা পাচ্ছি ফিউচারে, কিন্তু প্রোডাক্টের দাম বাড়বে, অবশ্যই বাড়ে, বাট বাড়ার পর 120 টাকা হলো, তখন আমি ভাবলাম কি যাচ্ছে ঠিক আছে আমি এই 1000 টাকাটা এখন এই প্রোডাক্টটা না কিনে এটা জমিয়ে রাখি, তারপরে ফিউচারে 110 টাকা দিয়ে আমি কিনবো, তাও আমার 10 টাকা প্রফিট বা লাভ হিসেবে থাকবে। এই জন্য এটাও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে মূল্যস্তর বা প্রাইস লেভেল কেমন, যদি আমার মূল্যস্তর বা মূল্য যদি দ্রুত হারে বৃদ্ধি পায় তবে মানুষ কি বেশি সঞ্চয় করার প্রয়োজন অনুভব করে, যে মানে মূল্য জিনিসপত্রের দাম অতিরিক্ত হারে বাড়লে তখন দুইটা এফেক্ট পড়ে, আসলে দুই ধরনের মানুষ চিন্তা করে। এক ধরনের মানুষ চিন্তা করে যেটা আমি তোমাকে এখন এক্সাম্পল দিলাম, যে আমার এই প্রোডাক্টের দাম তো বেশি হয়ে যাবে, তাহলে আমার সঞ্চয় করা দরকার নেই, তাহলে হচ্ছে আমি এটা প্রোডাক্টটা মানে আজকেই কিনে ফেলি, আজকেই কনজিউম করে ফেলি, এটা একটা চিন্তা ভাবনা। এখন কিন্তু আমরা চিন্তা নিয়ে পড়ছি এবং এক একজনের মানুষ এক এক ধরনের চিন্তা করে, মানে এই বিনিয়োগের ক্ষেত্রে বা মূলধন বা সেভিংসের ক্ষেত্রে। আরেক পক্ষ মনে করবে কি ফিউচারে জিনিসপত্রের দাম যেভাবে বাড়ছে, আমার হচ্ছে যদি আমি সঞ্চয় না করে রাখি এখন থেকে, তাহলে ফিউচারে ওই এক্সট্রা টাকাটা আমি কীভাবে পে করবো, ওই এক্সট্রা যে দামটা যেটা বৃদ্ধি পাচ্ছে সেটা আমি কীভাবে দিব। তো এইটা ভেবে অনেকে আবার কী করে সেভিংস করে, যে আরও বেশি সঞ্চয় করতে হবে, আরও বেশি আমার সেভিংস করতে হবে, কারণ আরও বেশি সেভিংস করলে তাহলেই তো আমি ওই টাকাটা দিতে পারবো। তাহলে এরকম দুই ধরনের মাইন্ডসেটের পার্সন থাকে, যে একটা থাকে হচ্ছে যে যত ইনফ্লেশন বাড়বে তত তার সেভিংস কমাবে, আরেকটা থাকে যারা জিনিসপত্রের দাম বেশি বাড়ছে তারা হচ্ছে আমি আবার কী করি সেভিংসটা উল্টা আরও মানে বাড়িয়ে দিই, যাতে আমি মানে দাম বৃদ্ধির সাথে সাথে আমি তাল মিলিয়ে চলতে পারি, জিনিসপত্র কিনতে পারি। আচ্ছা, তবে শিক্ষা ও সামাজিক কৃতিত্ব একটা আছে, যে সঠিক শিক্ষা এবং সামাজিক কৃতিত্ব অর্জনের জন্য মানুষ সঞ্চয় করতে চায়, যেমন সঞ্চয়ের মাধ্যমে তারা নিজেদের উন্নতি এবং অর্জনের দিকে এগিয়ে যায়। আচ্ছা, তারপরে হচ্ছে মানে এতক্ষণ কিন্তু আমরা 1 নম্বর পয়েন্টটা পড়লাম যেটার ছিল। আচ্ছা, 2 নম্বর পয়েন্ট পড়েছি যেটা হচ্ছে সঞ্চয়ের ইচ্ছা। ওকে, সঞ্চয়ের ইচ্ছা পড়েছে, এখন আমরা দেখবো যে বিনিয়োগের সুযোগ, এটা আসলে 3 নম্বর হবে। তো সঞ্চয়ের ইচ্ছা তো আমি দেখে নিলাম যে আমার সঞ্চয়ের ইচ্ছা ছিল, আমি সঞ্চয় করেছি, তারপর সেটা আমাকে বিনিয়োগ বা ইনভেস্ট করার মানে সুযোগ আছে কিনা, আমি এখন মূলধন গঠন করলাম, করার পরে যদি আমি সঞ্চয় করলাম, যেটা বলা আছে যদি কেউ সঞ্চয় করতে সক্ষম হয় তার মানে সে সঞ্চয় করেছে, করার পরে সেই সঞ্চয়কে সে এখন বিনিয়োগ করতে পারবে কি না,
যদি বিনিয়োগ করতে চাবে। এখন যদি বিনিয়োগের সুযোগ ভালো থাকে তখন কিন্তু মানুষ মূলধন গঠন করতে পারবে, যে অনেক টাকা সে সঞ্চয় করলো, এখন সে সঞ্চয় করার পরে সেটার বিনিয়োগ করার সুযোগ আছে, সে বিনিয়োগ করলে খুব ভালো প্রফিট করতে পারবে। তখন এরকম যদি থাকে সে ইজিলি বিনিয়োগ করে মূলধন গঠন করতে পারবে, এবং সেটা তার মনে ব্যাক অফ দ্য মাইন্ড তাকে সাহসও দিবে যে আমি যদি সঞ্চয় করি, আমি ফিউচারে মুনাফা মানে মূলধন যদি গঠন করি তাহলে আমি সেই মূলধন থেকে একটা ভালো টাকা আমি প্রফিট করতে পারবো। ঠিক আছে, তাহলে আমাদের সঞ্চয়ের ইচ্ছা থাকতে হবে এবং সেটা সঞ্চয় করার পরে আমাদের সেটা বিনিয়োগের সুযোগও থাকতে হবে। আমি সঞ্চয় করলাম বাট করার পর আমার ইনভেস্ট করার কোনো জায়গা নেই, আমি কোথাও ইনভেস্ট করতে পারছি না, তখন কিন্তু আমার সেই সঞ্চয়টা আমার আর কাজে দিবে না এবং সঞ্চয়ের ইচ্ছাও তখন আমার কমে যাবে। তাহলে এগুলো হচ্ছে মূলধন গঠনের ওপর প্রভাব বিস্তারকারী উপাদান। আচ্ছা, এরপর আসলে এই যে স্লাইডটা দেওয়া হয়েছে এটা হচ্ছে আমাদের জাস্ট ব্যাখ্যা, মানে খ নাম্বারে যেমন আমাদের অনুধাবন প্রশ্ন আসে সেটার জন্য দেওয়া হয়েছে, এটা জাস্ট তোমরা একটু রিডিং দেখে নিলেই বুঝতে পারবে। আচ্ছা, এখানে বলা হচ্ছে যে অর্থ কি মূলধন, এটা ব্যাখ্যা করো, এটা আমাদেরকে ব্যাখ্যা করতে বলা হচ্ছে। তখন আমরা কি বলবো যে শুধু কিন্তু অর্থ মূলধন না, এটি আমরা বলবো যে অর্থ মূলধনের একটি উপাদান হতে পারে, কিন্তু এটা সবসময় যে অর্থই যে মূলধন সেটা না। ঠিক আছে, যেমন যন্ত্রপাতি, কাঁচামাল এগুলোও কিন্তু মূলধনের উপাদান, তেমনি অর্থও মূলধনের উপাদান হতে পারে, যেটা যদি সেটা উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। কিন্তু যদি সেই অর্থ বা ভোগ বা অন্য কোনো উদ্দেশ্যে ব্যয় করা হয় তখন কিন্তু সেটা মূলধন হবে না। অর্থ শুধুমাত্র তখন মূলধন হবে যেটা যদি সেটা উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। যদি অর্থ দ্বারা এই যে উৎপাদন প্রক্রিয়া হয় তখন সেটা মূলধন হিসেবে গণ্য হবে, আর কোনো উদ্দেশ্যে ব্যয় করা হলে সেটা মূলধন হিসেবে ধরা হয় না। ঠিক আছে, এই যে এই লাইনটা জাস্ট ইম্পর্টেন্ট, এটা আমাদের মনে রাখলেই হবে যে অর্থ যদি উৎপাদনের কাজে ব্যয় করা হয় তখন সেই অর্থটা মূলধন হবে, কিন্তু যদি উৎপাদনের কাজে ব্যয় ছাড়া অন্য কাজে ব্যয় করা হয় তখন সেটা মূলধন হবে না। ওকে, তারপরে হচ্ছে যে এটা আসলে আমরা এর আগে পড়ে এসেছি, ওই যে পয়েন্টটাতে আমরা পড়েছি যে মূলধন উৎপাদনের উৎপাদিত উপাদান, এটা ব্যাখ্যা করো। তাহলে এখানে কি বলা হচ্ছে যে অর্থনীতির দৃষ্টিকোণ থেকে উপকরণ কাঠি চারটি আমরা জানি, যে ভূমি, শ্রম, মূলধন, সংগঠন। আমরা এর আগের ক্লাসে ভূমি পড়েছি, শ্রম পড়েছি, আজকে আমরা মূলধন পড়ছি, এরপর আমরা এখন সংগঠন পড়বো। ঠিক আছে, এই চারটে উপাদান, এই চারটে উপকরণগুলোর মধ্যে শুধুমাত্র ভূমি হচ্ছে যেটা প্রকৃতির অগাধ দান, এবং আর এছাড়া যে শ্রম আছে, সংগঠন, এগুলো হচ্ছে কি শ্রম এবং সংগঠন হচ্ছে মানুষের সৃষ্ট। আর মূলধন হচ্ছে এমন একটা উপাদান যেটা কি উৎপাদনের জন্য ব্যয় করে, যেটা মানুষ শ্রম দ্বারা উৎপাদিত করে, মানে উৎপাদন করার পর সেটা আবার উৎপাদনের জন্য ব্যবহৃত হয়। মানুষ শ্রম দ্বারা যা উপার্জন করা হয় তা ব্যক্তিগত বা পারিবারিক জীবনে ব্যয় মেটানো হয়, তবে মোট উপার্জনের সবটুকু পারিবারিক চাহিদা মেটাতে ব্যয় নাও হতে পারে, মানে এটা যে সেভিংসের কথা বলা হচ্ছে আর কি। মোট উপার্জনের যে অংশ ব্যয় মেটানোর পর অবশিষ্ট থাকে সেটা সঞ্চয় হিসেবে গণ্য করা হয়, তাই না? সেটাকে আমরা সঞ্চয় বা সেভিংস বলি। অধিক উৎপাদনের আশায় তা পুনরায় আবার বিনিয়োগ করা হয়, সঞ্চয়টাকে আমরা আবার কি করি, বিনিয়োগ করি। এইরূপ বিনিয়োগের ফলে কি আমাদের আলটিমেটলি মূলধন গঠন হয় এবং উৎপাদন বৃদ্ধি পায়। মানুষ তার শ্রম দ্বারা যা উৎপাদন করে তা তার উপার্জন। ঠিক আছে, যেটা সে উৎপাদন করছে শ্রম দ্বারা, যেটা সে পাচ্ছে সেটা তার উপার্জন বা ইনকাম। সেই ইনকাম থেকে আবার সঞ্চয় করে, সঞ্চয় থেকে মূলধন সৃষ্টি হয়। এই জন্য বলা হয় যে মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান, যে মূলধনটা নিজের তৈরি করে নিতে হয়, নিজে সেটা উৎপাদন করে নিতে হয়, এই জন্য বলা হয় যে মূলধন হচ্ছে উৎপাদনের উৎপাদিত উপাদান। এটা আমরা এর আগে পড়েছি শর্টে, আর এখন সেটা আমরা বিস্তারিত আজকে পড়ে নিলাম। আচ্ছা, তারপর হচ্ছে মূলধন গঠনের কিছু সমস্যার কথা বলা হচ্ছে, যে বাংলাদেশে মূলধন গঠন, আমরা জানি যে বাংলাদেশের মানুষের ব্যবসায়ের ক্ষেত্রে যে মূলধনের খুব একটা মানে সবসময় মূলধনের একটা ঘাটতি বা একটা অভাব লক্ষ্য করা যায়, যে মানে ব্যবসা শুরু করতে চাই এবার পর্যাপ্ত মূলধন নেই, মূলধনের ঘাটতি আছে, মূলধনের অভাব আছে, এই জিনিসটা আমরা দেখতে পারি। এখন এই মূলধন গঠনের ক্ষেত্রে কী কী সমস্যা হয় সেটা আমরা দেখে নিব। প্রথম হচ্ছে মাথাপিছু আয়ের স্বল্পতা, যে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় কম, মানুষের মাথাপিছু আয় বা ইনকাম কম। তারপর হচ্ছে দূরদৃষ্টির অভাব, যে অনেকে বুঝে না যে আমি যে সঞ্চয় করা উচিত, সঞ্চয় করলে আমি সেটা ইনভেস্ট করে ভবিষ্যতে ভালো টাকা মানে আরও প্রফিট করতে পারবো, সেটা আমি মূলধনটাকে আরও বৃদ্ধি করতে পারবো, এই জিনিসগুলো অনেকে ভাবে না। এত দূরদৃষ্টি বা এত ফিউচার নিয়ে মানুষ চিন্তা করে না। শিক্ষার অভাব, যে সে যে চিন্তা করবে, সে যে এটা সম্পর্কে জানবে, সেই সম্পর্কে তার হচ্ছে কার্যকরী কৌশল, জ্ঞান, এগুলোরই অভাব, শিক্ষার অভাব। ঠিক
আছে, এটার কারণে হয়। তারপর হচ্ছে সামাজিক এবং ধর্মীয় কিছু রীতিনীতি আছে, যে রীতিনীতি অনুযায়ী মানুষের সঞ্চয় এবং বিনিয়োগের প্রতি আগ্রহ কমিয়ে দেয়, যা মূলধন গঠনের বাধা হয়ে দাঁড়ায়। যেমন আমাদের ইসলামেও বলা হয় যে তোমার যতটুকু প্রয়োজন তুমি সেটা খরচ করো, ভবিষ্যতে বিপদ আসতে পারে ভেবে সঞ্চয় করাটা ইসলামও মানে প্রেফার করে না, যে তোমার যতটুকু প্রয়োজন তুমি সেটা খরচ করো, তারপর তুমি জাকাত দাও, মানুষকে সাহায্য করো, বা সঞ্চয় করে রাখতে হবে, গচ্ছিভূত করে রাখতে হবে। এই কনসেপ্টটা মানে খুব একটা করা হয় না। এই জন্য বলা হচ্ছে যে সামাজিক বা ধর্মীয় রীতিনীতির কারণেও মানুষ সঞ্চয় এবং বিনিয়োগের প্রতি তাদের আগ্রহ কমিয়ে আসে। নিরাপত্তার অভাব, যে টাকা মানে টাকা জমালাম তো ঠিকই, সেই টাকা চুরি হয়ে গেল, কিংবা সেই টাকা আমি কোথাও একটা মানে জায়গায় ইনভেস্ট করলাম, কোনো মানুষ আমার টাকা মেরে দিল, কিংবা কেউ হচ্ছে আমার টাকাটা নিয়ে আমাকে ঠকিয়ে দিল, আমাকে কিছু করলো না। তো এই ধরনের নিরাপত্তার অভাব তো থাকেই। তারপর হচ্ছে সঞ্চয়ের প্রতি সঞ্চয় সংগ্রহের অসুবিধা, যে আমি টাকাটা কোথায় রাখবো, বাসায় জমিয়ে রাখলে দেখা যাচ্ছে সমস্যা হচ্ছে, ব্যাংকে টাকা জমা রাখলে আবার হচ্ছে সুদের একটা ব্যাপার আছে, যেটা আবার হারাম। তো এই সব কিছু নিয়ে একটা মানে সমস্যায় মানুষ ভুগে। তারপর দক্ষ উদ্যোক্তার অভাব, যে টাকা জমিয়ে ফেলেছে, এখন কার কাছে ইনভেস্ট করবো, ইনভেস্ট করলে দেখা গেল সে লস খেয়ে চলে আসলো। যে দক্ষ উদ্যোক্তা নেই, যে আমার টাকাটা সঠিকভাবে কি করতে পারবে, যে বিনিয়োগ করে মুনাফা এনে দিতে পারবে, এরকম মানুষের অভাব আছে। তারপর বিনিয়োগের সুযোগের অভাব, যে কোথায় বিনিয়োগ করব, পর্যাপ্ত পরিমাণ বিনিয়োগের সুযোগ যদি না থাকে, তখনও কিন্তু মানুষের সঞ্চিত অর্থটা বিনিয়োগে রূপান্তরিত হয় না, তখন আলটিমেটলি মূলধন গঠিত হয় না। আচ্ছা, তারপরে এই যে সমস্যা পড়েছে, ঠিক সেটার উল্টা জিনিসটাই হয়ে যাবে সমাধান। তাহলে এই সমাধানের জন্য আমরা কি করতে পারি, আয়ের সুযোগ সৃষ্টি করতে পারি, যে বেশি বেশি করে ইনকাম করার চেষ্টা করতে হবে, তাহলেই সঞ্চয় হবে। যে সঞ্চয় উৎসাহিতকরণ, যে ভাবতে হবে যে হ্যাঁ সঞ্চয় করা উচিত, কেন সঞ্চয় করা উচিত, এই ক্ষেত্রে উৎসাহ দিতে হবে। তারপর হচ্ছে ব্যাংকের সুদের হার কমানো, যে ব্যাংক যদি সুদের হার কমায় তাহলে কিন্তু মানুষ ইজিলি ঋণ নিতে পারবে, ইজিলি ঋণ নিলে তা সে বিনিয়োগ করতে পারবে, বিনিয়োগের মাধ্যমে সে ব্যবসা দাঁড়া করাতে পারবে, এটা কি মূলধন গঠনের জন্য সহায়ক। তারপর হচ্ছে বিনিয়োগের নিরাপত্তা দান, যে এই যে একটা ঝুঁকি, যে আমি বিনিয়োগ করলে আমার টাকাটা যদি কোনো কারণে আমি মানে ফেরত না পাই, এই ধরনের যে একটা ঝুঁকি মানুষ মনে করে, এই জিনিসটার ক্ষেত্রে নিরাপত্তা দান করতে হবে। সরকারি পৃষ্ঠপোষকতা, যে সরকার হেল্প করতে পারে বিভিন্ন অর্থনৈতিক সহযোগিতা করার মাধ্যমে। তারপর এনজিওগুলো তোমার মানে দেখা যায় যে কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে একটু মানে লোয়ার ইনকাম যে পিপল আছে, তারা হচ্ছে টাকা ব্যাংকে রাখাটা খুব একটা কমফোর্টেবল ফিল করে না, তারা হচ্ছে ব্যাংকে যাওয়াটা কমফোর্টেবল ফিল করে না, কারণ তারা মনে করে কাগজপত্রের জিনিসপত্র আমি বুঝি না, শিক্ষার অভাবে তারা ওই ক্ষেত্রে তাদের কনফিডেন্সটা কম থাকে। এই ল্যাক অফ কনফিডেন্সের কারণে তারা অনেক সময় বিভিন্ন ধর এনজিও যদি থাকে, যে তাদের যারা হচ্ছে দিনমজুর, যে দিনে এনে তার দিনে ইনকাম করছে, তখন এনজিওগুলো যদি এরকম থাকে যে সাপ্তাহিক বেসিসে তাদের কাছ থেকে তাদের টাকাগুলো সংগ্রহ করে নিয়ে তারা হচ্ছে জমা রাখলো, বা ব্যাংকের মতো তারা সুবিধা দিল, তো এরকম যদি হয় তখন কিন্তু তাদের জন্য খুবই উপকার হয়। এই জন্য বলা হচ্ছে যে এনজিওগুলোর কার্যকরী ভূমিকাও এই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তারপর ঋণ পরিশোধের মানসিকতা সৃষ্টি, যে আমি কোনোখান থেকে ঋণ নিলাম, যে ব্যাংকগুলো কেন আমাদেরকে ঋণ দিতে চায় না, যে ঋণ নেওয়ার পরে সেটা পরিশোধ করে না, তো এই ঋণ পরিশোধের ক্ষেত্রে মানসিকতা সৃষ্টি, যে কেউ ঋণ না দিলে, পরিশোধ না করলে সমাজ যাতে এটা মানে তাকে ফিল করায় যে কাজটা খুব খারাপ করেছো, তাহলেই তার মানে মানসিকতা সৃষ্টি হবে যে ঋণের টাকা দিতে হবে। আর এরকম যদি হয় যে একজন ঋণ নিল, ঋণ নিয়ে টাকা দিল না, তারপর সে যে তার বন্ধুকে বলছে যে জানিস আমি এই ব্যাংক থেকে ঋণ নিয়ে এসেছি, আনার পর আর টাকা দেয়নি, আর সেই বন্ধু যদি বলে আরে সাব্বাস ব্যাটা মেরে দিছিস, আমাকেও বলিস তো কীভাবে মারছিস, আমিও নিয়ে আসবো, নিয়ে আসার পর আমিও এই কাজ করব, এমন থাকলে হবে না, এইরকম থাকলে হবে না। ঋণের পরিশোধের মানসিকতা সৃষ্টি করতে হবে, যে মানে সবারকে বোঝাতে হবে যে আসলে ঋণ পরিশোধ করা, ঋণ গ্রহণ করে সেটা পরিশোধ করা উচিত। তারপর আর্থিক প্রতিষ্ঠানের সংখ্যা বৃদ্ধি করতে হবে, যাতে মানুষ মানে টাকাগুলো যাতে খুব ইজিলি যাতে সেগুলো জমিয়ে রাখতে পারে। ব্যাংক এবং মাইক্রো ফাইন্যান্স হচ্ছে কাইন্ড অফ ছোট ছোট টাকা, মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয়গুলোকে একত্রিত করে যখন হচ্ছে অর্থ বা মানে অর্থ সঞ্চিত করা হয় বা বিনিয়োগের জন্য মূলধন তৈরি করা হয়, তখন সেটাকে মাইক্রো ফাইন্যান্স বলা হয়। আচ্ছা, এটা ইংলিশ হচ্ছে এইভাবে মাইক্রো, এই মাইক্রো মানে কম বা ছোট, মাইক্রো ফাইন্যান্স, যে মানুষের অল্প অল্প টাকাটা নিয়ে এই জিনিসটা করা হয়। তারপর হচ্ছে দক্ষ উদ্যোক্তা সৃষ্টি, অবশ্যই দক্ষ উদ্যোক্তা থাকলে তখন আমার ব্যবসায় মুনাফা অর্জন হবে, দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে, এই জন্য মানুষ এটা বলা হচ্ছে। তারপর ঋণদাতা এবং ঋণ গ্রহীতার মধ্যে অবিশ্বাস, এই যে টাকা নিয়ে টাকা ফেরত দিবে না, টাকা আমার টাকা সে হচ্ছে মানে করে ফেলবে, তো এই যে ব্যাপারটা। তারপর রাজনৈতিক প্রভাব মুক্তকরণ, যে রাজনৈতিক বিভিন্ন ধরনের কারণে ব্যবসায়িক পরিবেশ বাধাগ্রস্ত হয়, এটা আমরা মার্শাল ম্যানেজমেন্টেও পড়ছিলাম যে রাজনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের পরিবেশটা হয়তো প্রতিকূল, তো রাজনৈতিক প্রভাব মুক্ত যদি করা যায় পরিবেশ, তাহলে ব্যবসা এবং বিনিয়োগ উভয়েরই কী হবে, উন্নতি হবে। তারপর হচ্ছে আমলাতান্ত্রিক জটিলতা দূরীকরণ, যে আমলাতান্ত্রিক জটিলতার কারণে না ব্যবসায়িক হচ্ছে প্রক্রিয়া খুব দ্রুত এবং কার্যকর হয় না, যদি এই আমলাতান্ত্রিক এই জিনিসগুলো দূর করা যায় তখন হচ্ছে কি কাজকর্ম খুব দ্রুত হবে, তাড়াতাড়ি হবে, তাহলে হচ্ছে মূলধন গঠন সহায়ক হবে। তারপর দুর্নীতিমুক্ত পরিবেশ থাকতে হবে, তাহলেও মানুষ হচ্ছে যদি দুর্নীতিমুক্ত থাকে তাহলে মানুষ সব কিছু খুব স্মুথলি ভালোভাবে চলবে, তখন মানুষ হচ্ছে অর্থনৈতিক কার্যক্রমের কি গতিশীলতা বৃদ্ধি পাবে।
ওকে, তাহলে এই যা পড়েছি আমরা এতক্ষণ পর্যন্ত, এই সব ছিল হচ্ছে মূলধনের ধারণা। আমরা মূলধনের যা কিছু ছিল সব কিছু পড়ে ফেলেছি। তারপরে মূলধনের পর আমাদের নেক্সট যে টপিকটা সেটা হচ্ছে আমাদের লাস্ট এবং 4 নাম্বার উপাদান, সেটা হচ্ছে সংগঠন। ঠিক আছে, সংগঠনটা হচ্ছে আমাদের লাস্ট, একদম লাস্ট উপাদান যেটা সেটা। এখন সংগঠনের ধারণা আমরা দেখে নিই। প্রথম সংগঠনের সংজ্ঞা বলা হচ্ছে যে সংগঠন বলতে এমন একদল জনসমষ্টিকে বোঝায় যা কোনো নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য একত্রিত হয়ে কাজ করে। যে আসলে সংগঠনটা কি, যে নির্দিষ্ট কোনো একটা উদ্দেশ্যে, যে কোনো একটা কারণে, যেমন এই গোলটা বা এই লক্ষ্যটা আমি অর্জন করতে চাই, এই জন্য কিছু মানে ম্যানেজার থাকা যারা হচ্ছে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে, দেখাশোনা করবে। সম্পদ মানে সম্পদ এবং মানুষ বা মানবীয় সম্পদ এবং বস্তুগত সম্পদ, এই দুইটা সমন্বয় সাধনের মাধ্যমে সুন্দর করে কাজটা যাতে সম্পন্ন হয়, সুন্দরভাবে ব্যবসা যাতে পরিচালনা করা যায়, ব্যবসার সকল কাজকর্ম যাতে সুন্দরভাবে ভালোভাবে পরিচালনা করা যায়, এই জিনিসটা খেয়াল রাখবে। এটাই হচ্ছে আমাদের আসলে মেইন সংজ্ঞা। এখানে আমরা দেখি যে নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য, এই যে নির্দিষ্ট যে কোনো একটা লক্ষ্য বা একটা নির্দিষ্ট লক্ষ্যের জন্য উৎপাদনের উপাদানগুলোকে একত্রিত করে তাদের মধ্যে সামঞ্জস্যপূর্ণ সমন্বয় সাধন করে কোনো প্রতিষ্ঠান গঠন, পরিচালনা বা নিয়ন্ত্রণ করার যে প্রক্রিয়াটা, সেটাকে সংগঠন বলা হয়। প্রাতিষ্ঠানিক লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজনীয় উপায় উপকরণ চিহ্নিত করা, যে কোন কোন মানে আর কি কি উপকরণ আছে, কি কি উপায়ে করা যায়, এগুলো চিহ্নিত করে সেগুলো সংগ্রহ সমন্বয়, যে আমার কি কি মানে আমার কত টাকা মূলধন লাগবে, আমার কি কি যন্ত্রপাতি আছে, আমার কয়টা শ্রমিক লাগবে, এই সবগুলোকে একত্রিত করে আমি কি প্রোডাক্টটা তৈরি করব, কোথায় সেটা সেল করব, এই সম্পর্কে তো যাবতীয় যা কিছু আছে এই সব কিছু সম্পর্কে ডিটেইলসে যে কাজ করে। এবং সেটা হচ্ছে এই যে গঠন, এই যে উদ্দেশ্য, দল গঠন, পরিচালনা, নিয়ন্ত্রণ, এই যে প্রক্রিয়াটা, এই টোটাল প্রক্রিয়াটাকে সংগঠন বলা হয়। তারপর এই যে সংগঠন সম্পর্কে এখানে সংগঠনের কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, যে সমবেত প্রচেষ্টার সমষ্টি। যে সংগঠন বলতে একটা নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য মানুষের সমবেত প্রচেষ্টা, মানে সবাই মিলে যে প্রচেষ্টা বা কার্যক্রমের সমষ্টি সেটাকে বোঝায়, যে সবাই মিলে হচ্ছে কিছু মানে কাজ করার মাধ্যমে লক্ষ্যটা অর্জনের চেষ্টা করা। তারপর উৎপাদনের উপাদান সমূহের সমন্বয়। সংগঠনের ক্ষেত্রে কি করা হয়, যে উৎপাদনের অন্যান্য উপাদান যেগুলো আছে, যে ভূমি, শ্রম, মূলধন, এগুলোকে কি করা হয়, একত্রিত করা হয়। এগুলোকে একত্রিত করে সংগঠন করা হয়। যে আমি কোথায় কাজটা করব, ভূমি, কারা কাজ করবে, তারপর মূলধনের মাধ্যমে যে যে যন্ত্রপাতি লাগবে, কাঁচামাল লাগবে, সেগুলো নিয়ে আসার পর এই যে যাবতীয় যা কিছু আছে, এই সব কিছুটাকেই কি বলা হয়, সংগঠন বলা হয়। তারপর বলা হয় যে একই উদ্দেশ্যে ব্যবহার, যে সংগৃহীত উপাদানগুলোকে একটা নির্দিষ্ট লক্ষ্য পূরণের জন্য ব্যবহার করা হয়। এবং লক্ষ্যটা কি হতে পারে, যে আমার উৎপাদন বাড়াতে হবে, আমার ব্যবসার মুনাফা বৃদ্ধি করতে হবে, আলটিমেটলি ব্যবসায় ভালো করতে হবে, এই হচ্ছে লক্ষ্য থাকে। তো এই সবগুলোকে একটা লক্ষ্য পূরণের জন্য ব্যবহার করা হয়। কর্ম বিভাজন ও দায়িত্ব নির্ধারণ, এই যে সংগঠনে আমরা শ্রমে পড়েছি না, যে কর্ম বিভাজন এবং দায়িত্ব নির্ধারণ, এই সংগঠনের মধ্যে এই কাজগুলো করা হয়। যে কে কোন কাজ করবে, কে কার কাছে জবাবদিহিতা করবে, কার দায়িত্ব কি, এই সব কিছু, যে পারস্পরিক সম্পর্ক নির্ধারণ করে, যে কে সিনিয়র কে জুনিয়র, এই সব কিছু সংগঠনের কাজ। লাইক মেইনলি টোটাল ম্যানেজ করা, জিনিসটা ম্যানেজমেন্টের যে দায়িত্বটা, সেটাই আমরা সংগঠন বলে থাকি। তারপর বলা হচ্ছে যে উপায় উপকরণের সুষ্ঠু সমন্বয়, যে সংগঠন বিভিন্ন উপায় উপকরণকে সমন্বিত করে লক্ষ্য অর্জনের উপযোগী করে তোলে। এই জন্য বলা হচ্ছে যে উপায় উপকরণ, যে আমার যা কিছু আছে সব কিছুকে একত্রিত করার পরে আমি আমার লক্ষ্যটা অর্জন করতে পারছি কিনা, এটার কাজটাই হচ্ছে করে থাকে সংগঠন। এখন আমরা সংগঠনের কিছু বৈশিষ্ট্য দেখব। যেমন সংগঠনের ক্ষেত্রে কিছু সুনির্দিষ্ট উদ্দেশ্য আছে, যে উদ্দেশ্যটা কি, যে আমি কোন কাজটা মানে কোন লক্ষ্যটা অর্জন করতে চাচ্ছি। যে হয়তো এমন হতে পারে যে আমার বিক্রয় 20,000 ইউনিট বাড়াতে চাচ্ছি, কিংবা আমি হচ্ছে এই বছর 2 লাখ টাকা লাভ প্রফিট করতে চাচ্ছি, এই টাইপের একটা নির্দিষ্ট লক্ষ্য থাকবে, যে আমি কিসের জন্য কাজগুলো করছি। ওভারঅল এটা থাকবে যে ব্যবসায় আমার উন্নতি করতে হবে, ব্যবসাটাকে আমার ভালো করতে হবে, এটা থাকবে ওভারঅল বা মেইন টার্গেট। আচ্ছা, তারপর হচ্ছে উপাদানগুলোর সমন্বয়, যে সংগঠনে উৎপাদনের বিভিন্ন উপাদান যেমন ভূমি, শ্রম, মূলধন, এগুলোকে একত্রিত করে এগুলোর মধ্যে সমন্বয় সাধন করা হয়। তারপর শ্রম বিভাজন, এটা আমরা বলেছি যে কাজকে, কোন কাজটা কিভাবে করবে, কে করবে, এই যে বিভিন্ন ধরনের কাজকে সহজ এবং দক্ষ করার জন্য কাজগুলোকে ভাগ করে দেওয়া, সহজ ও দক্ষ করার জন্য বিভিন্ন ব্যক্তি বা দলের মধ্যে কাজটা ভাগ করে দেওয়ার যে কাজটা, এটাও কি সংগঠন করে থাকে। দায়িত্ব বন্টন, যে কার কোন দায়িত্ব থাকবে, কার কোন কর্তব্য থাকবে, তার কি করতে হবে, কার রেসপন্সিবিলিটিস কি, এই জিনিসগুলো কিন্তু ঠিক করে দিতে হবে। পারস্পরিক সম্পর্ক নির্ধারণ, কি যে বললাম যে জুনিয়রকে থাকবে, সিনিয়রকে থাকবে, কে কার কাছে হচ্ছে জবাবদিহিতা করবে, এই জিনিসগুলো নির্ধারিত করে দেওয়া। তারপর হচ্ছে সমন্বিত বা দলীয় প্রচেষ্টা, যে সংগঠনের ক্ষেত্রে মূল শক্তি হচ্ছে দলগত কাজ। সংগঠনে মেইনলি সবাই মিলে একসাথে কাজ করার
যে পরিবেশ তৈরি করে দেওয়া বা সবাই মিলে একসাথে কোনো একটা কাজ তৈরি করার যে ব্যাপারটা, এটা সংগঠন করে। যেমন সংগঠনের ক্ষেত্রে আগে পরিকল্পনা করা হলো যে আমরা এই কাজটা এভাবে করব, তারপর সেই কাজ অনুযায়ী কী কী জিনিস লাগবে আমার, সেগুলোকে একত্রে নিয়ে আসা, যন্ত্রপাতিগুলো, ভূমি, এগুলো সব কিছু ঠিক করার পর কয়জন কর্মী লাগবে তাদেরকে আনা, তারপর সেই কর্মীদেরকে লাইক টাইম ফিক্স করে দেওয়া যে এতটা থেকে এতটা পর্যন্ত এই কাজগুলো হবে, এই কাজগুলো শেষ হওয়ার পরে তারপর নেক্সট কাজটা হবে, ঠিক আছে। যেমন আমরা যদি এই যে আমাদের আজ ক্লাসের কথা যদি চিন্তা করে দেখি, একটা কিন্তু মানে এখানেও কিন্তু সংগঠিতকরণের একটা ব্যাপার আছে। যেমন হচ্ছে রুটিন তৈরি করা, যে কি কি বার, মানে দুইটা করে ক্লাস থাকে তো, যে মানে কোন বার কোন সাবজেক্টের ক্লাসটা হবে, তারপর কোন টিচার ক্লাস নেওয়ার পরে নেক্সট ক্লাসটা কী এবং সেই ক্লাসে কোন টিচার আসবে, দেন তাকে জানিয়ে দাও আপনার এতটা বাজে ক্লাস আছে, আপনার এই ক্লাসে আসতে হবে, এইবার এতটা বাজে, এই সাবজেক্ট এই চ্যাপ্টারের ক্লাস, ঠিক আছে। এই যে যাবতীয় জিনিসপত্রগুলো, এগুলো কিন্তু সংগঠনের একটা উদাহরণ। যদি এটা না থাকতো তাহলে দেখা যেত কি, মানে যদি একটা রুটিন বা একটা এরকম মানে সঠিকভাবে না থাকতো, হয়তো দেখা গেলো যে টিচারকে জানানো হয়নি, তখন টিচার তো জানেই না তার আছে ক্লাস আছে, সে ক্লাসে আসলো না। তারপর হচ্ছে যদি এরকম হতো যে যার যার ইচ্ছা মতো আসে, তখন দেখা যাবে একই টাইমে 3-4জন টিচার চলে এসেছে, আরেক টাইমে হচ্ছে কোনো টিচার নেই। তো এই ধরনের খুব একটা মানে বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হয়। তো এটা হচ্ছে জাস্ট একটা উদাহরণ, বাট এরকমভাবে ব্যবসায়ের ক্ষেত্রে তো জিনিসটা আরও বেশি জটিল থাকে, ঠিক আছে। তো এই জন্য এই সব কিছু সুন্দরভাবে ম্যানেজ করার যে ব্যাপারটা, সেটাই কিন্তু সংগঠনে করা হয়ে থাকে। সম্মিলিতভাবে কাজ করার মাধ্যমে নির্ধারিত লক্ষ্য অর্জন করা যায়। এরপর সংগঠনের গুরুত্ব, তাহলে সংগঠনের গুরুত্ব কি? পারস্পরিক সহযোগিতা, যে সংগঠনের মাধ্যমে ব্যক্তিগুলোকে একত্রিত করা হয় এবং সবাই সবাইকে সাহায্য করে কাজটা শেষ করে। এই জন্য কাজের গতি এবং মান দুইটি বৃদ্ধি পায়। জনশক্তির যথাযথ ব্যবহার, যে সঠিকভাবে যদি তাদেরকে হচ্ছে কাজ বন্টন করে দেওয়া হয়, তাহলে কিন্তু সর্বোচ্চ তাদের কাছ থেকে আউটকামটা নিয়ে আসা যায়। এর মাধ্যমেই কিন্তু যে জনশক্তির যথাযথ ব্যবহার করা যায়। বিশেষীকরণে সাহায্য করার, যে কাউকে যদি কোনো একটা কাজ নির্দিষ্ট করে দেয়, তখন সেই কাজটা করতে করতে এটাতে দক্ষ হয়ে যায় বা স্পেশালাইজড হয়ে যায়। এর মাধ্যমে যে বিশেষীকরণের সহায়তা, কাজের মান বৃদ্ধি পায়। তারপর সহজ সমন্বয়, এই যে যদি একজন বা একটা দল মিলে যদি সব কিছু কোন কাজ কে করবে, বিভাগ কার্যক্রম এগুলো যদি সমন্বয় করে, তখন কিন্তু কাজটা সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়। যেটা হচ্ছে আমরা এই যে আমাদের ভিশন প্লাসের ক্লাসের কথা যেটা বললাম, যে একটা রুটিন করে কোন টিচার কোন ক্লাসটা নিবে, কয়টা থেকে কয়টা পর্যন্ত কার ক্লাস থাকবে, কার ক্লাসের পর কে নেক্সট ক্লাসটা নিতে আসবে, ঠিক আছে। তারপর হচ্ছে কোন চ্যাপ্টারটা পড়ানো হবে, কতটুকু পড়ানো হয়েছিল, এরপর কতটুকু থেকে কি পড়ানো হবে। এই সব কিছু যদি সংগঠিতকরণ না করা হয়, তাহলে কিন্তু জিনিসটা খুব এলোমেলো থাকবে এবং সুশৃঙ্খলভাবে থাকবে না। তারপর সহজ নিয়ন্ত্রণ, অবশ্যই সংগঠনের কারণে সব কাজটা সব কিছু যদি স্পষ্ট থাকে, ঠিকঠাক করে যদি করা হয়, তাহলে কিন্তু এটা নিয়ন্ত্রণ করাটাও সহজ হয়ে যায়। সৃজনশীলতা বিকাশ, যে সুসংগঠিত পরিবেশ, যে সব কিছু খুব ওয়েল অর্গানাইজড, তখনই কিন্তু মানুষ নতুন চিন্তা, সৃজনশীলতা এগুলো প্রকাশ করতে পারে। বাট একটা হজবরল অবস্থা, তখন কি মানুষ পারবে কোনো একটা নতুন সৃজনশীলতা, নতুন চিন্তা সেগুলো প্রকাশ করতে পারবে না। তারপর ব্যবসায়ের উন্নয়ন, ওভারঅল তাহলে সংগঠনের মাধ্যমে যখন সব কিছু সুন্দরভাবে সংগঠিতকরণ করা হয়, তখন কিন্তু ব্যবসার উন্নয়ন হয়। কারণ সঠিক পরিকল্পনা থাকে, সমন্বয় করা হয়, ঠিকঠাক করে নিয়ন্ত্রণ করা হয়। এর মাধ্যমে প্রতিষ্ঠানের সামগ্রিক উন্নয়নটা কি নিশ্চিত করা যায় এবং এটা লক্ষ্য অর্জনে সাহায্য করে। ওকে, তাহলে এই পর্যন্ত আমাদের সংগঠনের সব কিছু ছিল। আমরা 4টা উপাদান অলরেডি পড়ে ফেলেছি। এখন আমরা একটু সামারাইজ ভার্সন দেখে ফেলি। আচ্ছা, এখানে যেটা বলা হচ্ছে যে উৎপাদনের উপকরণ এবং চৌস্তম্ভ ধারণা, এই যে আমরা যেটা পড়েছি এটা আমরা যে অলরেডি পড়েছি, যে উৎপাদনের এই যে 4টি, ভূমি, শ্রম, মূলধন, সংগঠন, এই যে 4টি উপাদান, এই 4টি উপাদানকে চৌস্তম্ভ বলা হয়, বা 4টি স্তম্ভ বা চৌস্তম্ভ বলা হয়। তাহলে উৎপাদনের উপকরণের ক্ষেত্রে এটা কি, অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে উৎপাদনের উপকরণ 4টি, এগুলোকে আমরা চৌস্তম্ভ বলি, যেগুলো আমরা অলরেডি পড়েছি। ফার্স্ট আমরা পড়েছি ভূমি, তারপর আমরা পড়েছি শ্রম, তারপর আমরা পড়েছি মূলধন, তারপর আমরা পড়েছি সংগঠন। এই সবগুলো উপাদানই কি গুরুত্বপূর্ণ এবং এগুলো একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। যেমন না যে এটার বদলে এটা না, প্রত্যেকটা ইম্পর্টেন্ট, প্রত্যেকটাই লাগবে। তাহলে একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে বলেই উৎপাদন সম্ভব হয়। তাই এদেরকে একত্রে উৎপাদনের চৌস্তম্ভ বলা হয়, ঠিক আছে। তাহলে এটা আসলে আমরা সবগুলো সম্পর্কে যা আমরা অলরেডি পড়েছি, এটা সংজ্ঞা দিয়ে হচ্ছে 4টা পয়েন্টকে একটু ব্যাখ্যা করব। ব্যাখ্যা করার পর বলবো যে প্রত্যেকটা জিনিস লাগবে, প্রত্যেকটা জিনিস একে অপরের পরিপূরক হিসেবে কাজ করে। একটা ছাড়াও একটা ব্যবসা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে না। এই জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং এদেরকে চৌস্তম্ভ বলা হয়। ওকে, তাহলে এটার মাধ্যমে আমরা আমাদের পুরো চ্যাপ্টারটা শেষ করে ফেলেছি, ঠিক আছে। এই ছিল আমাদের চ্যাপ্টারের যাবতীয় যত সব কন্টেন্ট ছিল, সব কিছু ছিল। এখন আমরা এক্সারসাইজ করব এবং এক্সারসাইজের মাধ্যমে, কিছু এক্সারসাইজ করার মাধ্যমে আমরা আমাদের এই চ্যাপ্টারটা আজকে শেষ করব। এটা আমাদের আজকে এই চ্যাপ্টারের উপর লাস্ট ক্লাস।
ওকে, তাহলে আমরা প্রথমে একটি সংক্ষিপ্ত প্রশ্ন দেখে নিই। প্রথম যেটা বলা হচ্ছে যে উৎপাদনের উপকরণ কি? উৎপাদনের উপকরণ কি? যে সকল প্রাকৃতিক ও অপ্রাকৃতিক উপাদানের সাহায্যে মানুষ ব্যবহার উপযোগী পণ্য বা সেবা উৎপাদন করা যায় সেটাই কি? উৎপাদনের উপকরণ। এই সংজ্ঞা আমরা অলরেডি পড়ে এসেছি। তারপর ভূমি কি? ভূমির সংজ্ঞা আমরা পড়েছি এবং এটা কতবার কোশ্চেন এসেছে আমরা দেখি, ভূমি অনেকবার এসেছে। আচ্ছা, ভূমির বৈশিষ্ট্যগুলো ইম্পর্টেন্ট, কারণ ভূমির বৈশিষ্ট্যগুলো একটু ইউনিক টাইপের হওয়াতে এই দিনখান থেকে প্রশ্ন ভালোই আসে। সাধারণত ভূমি বলতে শুধুমাত্র পৃথিবীর উপরিভাগকে বোঝায়, কিন্তু অর্থনীতিতে ভূমি বলতে প্রাকৃতিক সকল সম্পদকে বোঝায়। এই অর্থে মাটির উর্বর শক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, জলবায়ু, তাপ, জল, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্যক্ষেত্র, নদী ইত্যাদি সব কিছু কি ভূমির অন্তর্গত। তারপরে ভূমির উৎপাদন ক্ষমতা নির্ধারকটা কি? যে ভূমির উৎপাদন ক্ষমতা কতটুকু, এটা কিসের মাধ্যমে নির্ধারণ করা হয়? যে সকল বিষয়ের উপর ভূমির উৎপাদন ক্ষমতা নির্ভর করে সেটাকে ভূমির উৎপাদন ক্ষমতা নির্ধারক বলা হয়। এই পয়েন্টগুলো আমরা অলরেডি পড়ে এসেছি। ওকে, তারপরে বলা হচ্ছে শ্রম কি? এই সংজ্ঞাটা আমরা অনেকবার পড়েছি, যে মানুষের শারীরিক ও মানসিক, মানে মানসিক ও শারীরিক অথবা উভয় প্রকার আংশিক বা সম্পূর্ণ পরিশ্রম যেটা তার অর্থ উপার্জনে সাহায্য করে সেটাই কি? শ্রম। তারপর হচ্ছে শ্রমের গতিশীলতা কি? যে শ্রমিকের ভৌগোলিক অবস্থার পরিবর্তন, যে শ্রমিক এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে, এই জন্য শ্রমের গতিশীলতা এটা একটা বৈশিষ্ট্য, যে এক পেশা থেকে অন্য পেশায় পরিবর্তন করতে পারে, এক শিল্প হতে অন্য শিল্পে স্থানান্তর হতে পারে, এইরকম চেঞ্জ করে, যে শ্রম এক চেঞ্জ হচ্ছে, হয় মানুষ জায়গা চেঞ্জ করছে, তাহলে পজিশন চেঞ্জ করছে, তাহলে কারখানা বা ফ্যাক্টরি চেঞ্জ করছে, কোম্পানি চেঞ্জ করছে, এই সব কিছু যে শ্রম যে চেঞ্জ হয়, এই জিনিসটা হচ্ছে শ্রমের গতিশীলতা। তারপরে যেটা আছে যে মূলধন কি? যে সকল দ্রব্য সামগ্রী মানুষের শ্রম দ্বারা উৎপাদিত এবং যা বর্তমান ভোগের জন্য ব্যবহৃত না হয়ে অধিকতর উৎপাদনের জন্য পুনরায় উৎপাদন কার্যে ব্যবহার করা হয় সেটাকেই কি বলা হয়? অর্থনীতিতে মূলধন বলা হয়ে থাকে। তারপর সংগঠন, এই মূলধনের সংগঠন আমরা আজকেই পড়েছি, যে নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য উৎপাদনের উপাদানগুলোকে একত্রিত করে এদের মধ্যে সামঞ্জস্যপূর্ণ সমন্বয় বিধানপূর্বক কোনো প্রতিষ্ঠান গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের যে কাজটা সেটাকেই আমরা কি বলে থাকি? সংগঠন বলে থাকি। তারপর বলা হচ্ছে কোম্পানি সংগঠন বা যৌথ মূলধনী সংগঠন কি? আসলে এটা আমাদের এই চ্যাপ্টারের জন্য না, এটা হচ্ছে নেক্সট আমরা এটা নিয়ে পুরো একটা চ্যাপ্টারই পড়বো। এই প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে এটা প্রাইভেট পাবলিক সমবায় সমিতি সবগুলো হচ্ছে আমরা নেক্সট একটা চ্যাপ্টারে পড়বো। আচ্ছা, তারপর আমরা এখানে দেখি যে শ্রম বিভাগ কি? শ্রম বিভাগ বলতে কি বোঝা যায়? যে বিশেষজ্ঞতা, বিনিময়, সহযোগিতাকে বোঝায়। যে শ্রম বিভাগ যে কাজ করবে, যায় ব্যক্তির দৃষ্টিকোণ হতে শ্রম বিভাগের অর্থ হলো বিশেষজ্ঞতা অর্জন এবং সমাজের দৃষ্টিকোণ থেকে এর অর্থ হচ্ছে সহযোগিতা। আসলে শ্রম বিভাগ বলতে যে কে কোন কাজ করবে সেটা ভাগ করে দেওয়া, এই জিনিসটাকে আমরা শ্রম বিভাগ বলে থাকি। তারপর সরল বা পেশাগত শ্রম বিভাগ কি? যে যখন মানে বিভিন্ন ব্যক্তি যখন বিভিন্ন স্বতন্ত্র পেশায় নিয়োজিত হয় তখন তাকে সরল বা পেশাগত শ্রম বিভাগ বলে। এটি যেহেতু কোনো ব্যক্তির পেশার সাথে জড়িত সেই জন্য এটাকে পেশাগত বা ব্যবসায়িক শ্রম বিভাগও বলা হয়েছে। যে স্বতন্ত্র পেশায়, যে তুমি একটা পেশায় আছো, তুমি একটা কাজ করছো, সেই জন্য তোমাকে এটাকে পেশাগত বা ব্যবসায়িক শ্রম বিভাগ বলা হয়। আর জটিলটা কি? জটিলের ক্ষেত্রে যখন মানে পরিপূর্ণ পণ্য উৎপাদনের জন্য প্রয়োজনীয় নানান কাজ বিভিন্ন ব্যক্তির উপর অর্পণ করে তখন সেটাকে জটিল শ্রম বিভাগ বলে। আঞ্চলিকের ক্ষেত্রে কি হবে? অঞ্চল ভিত্তিক, যে আঞ্চলিকের মেন বেসটাই হচ্ছে অঞ্চল, যে অঞ্চলকে ভিত্তি করে শ্রম বিভাগ করা হলে সেটাকে আঞ্চলিক বা ভৌগোলিক শ্রম বিভাগ বলা হয়ে থাকে। তারপর আছে যে শ্রম দক্ষতা কি? শ্রম দক্ষতাটা কি? যে অন্যান্য অবস্থা অপরিবর্তিত রেখেছে, আর বাকি সব কিছু চেঞ্জ থাকবে না, বাকি সব কিছু অপরিবর্তিত রেখে কোনো চেঞ্জ না করে নির্দিষ্ট সময়ে শ্রমিকের পূর্বের তুলনায়, যে আগের তুলনায় এখন অধিক পরিমাণ পণ্য যদি সে উৎপাদন করতে পারে তখন সেটাকে আমরা কি বলবো? এই অধিক পরিমাণ উৎপাদন করার যে ক্ষমতা সেটাই হচ্ছে শ্রম দক্ষতা বা শ্রমিকের দক্ষতা। ওকে, তারপর আমরা এখন এমসিকিউ দেখে ফেলবো। এমসিকিউগুলো তোমরা আসলে বলবে সাথে সাথে, যে তোমরা, আমরা দেখবো যে তোমরা এটা পারো কিনা। তোমরা হচ্ছে কমেন্টে তোমাদের এমসিকিউগুলো দেখে সাথে সাথে সেটার উত্তর করে দিবে, এবং আমি তো অবশ্যই উত্তর বলেই দিব, বাট আমি চাই যে তোমরা আসলে এখানে কোঅপারেট করো এবং নিজেরা চেষ্টা করো এটার উত্তরটা দিতে। তাহলে এটা তোমরাই বুঝতে পারবে যে তোমাদের শিক্ষাটা কতটা হয়েছে, কতটা ফলপ্রসূ হয়েছে, তোমরা এটার অ্যান্সার করতে পারছো কি না। ওকে, আচ্ছা, তাহলে আমরা প্রথম এমসিকিউতে চলে যাই। কি বলা হচ্ছে? যে উৎপাদনের কোন উপকরণটি প্রকৃতির দান? প্রকৃতির দান কোনটি? আশা করি সবাই এটি পারবে। ভূমি। ওকে, তাহলে উৎপাদনের কোন উপকরণটি প্রকৃতির দান? ভূমি প্রকৃতির দান।
আচ্ছা, তারপরে 2 নম্বরে যেটা আছে সেটা বলা হচ্ছে যে উৎপাদনের কোন উপাদানের যোগান দাম নেই। কোন জিনিসটার যোগান দাম নেই? ভূমিরই যোগান দাম নেই। কারণ কেন? কারণ ভূমি তো প্রকৃতির উপাদান, প্রকৃতি থেকে পাচ্ছে, এই জন্য এটার যোগান দাম নেই। কিন্তু মূলধনের কিন্তু যোগান দাম আছে, শ্রমেরও আছে, সংগঠনেরও আছে। ঠিক আছে, তাহলে শুধুমাত্র যোগান দাম নেই কিসের? ভূমির যোগান দাম নেই। আচ্ছা, তারপরেরটা কোনটা, নেক্সটটা কি, নিচের কোনটি ভূমির উদাহরণ? ভূমির উদাহরণ কোনটি সেটা আমাদেরকে এখানে বলা হচ্ছে। যেটা মানব সৃষ্ট নয়, যেটা প্রকৃতি থেকে আমরা পাই, সেটাই হচ্ছে আমাদের মানে মানে ভূমির উদাহরণ হবে। সেটা কোনটা হবে? খনিজ সম্পদ। খনিজ সম্পদ সেটা আমরা সরাসরি প্রকৃতি থেকে পাচ্ছি, এই জন্য এটা কি ভূমির উদাহরণ হবে। তারপরে বলা হচ্ছে কোন ভূমির যোগান দাম নেই, মানে সরি কোন না, কেন, কেন ভূমির যোগান দাম নেই? এটা আমরা এর আগের এমসিকিউতে উত্তর দিয়ে এসেছি। যেহেতু ভূমিটা প্রকৃতির দান, প্রকৃতি থেকে আমরা এই জিনিসটা পেয়ে থাকছি, প্রকৃতি থেকে আমরা পাচ্ছি, এই জন্য এটার কোনো যোগান দাম নেই। তারপরে 5 নাম্বারটা, যে আসবাবপত্র উৎপাদনের ক্ষেত্রে বলা হচ্ছে যে আসবাবপত্র উৎপাদনের কোন উপকরণের অন্তর্ভুক্ত? তুমি আসবাবপত্র উৎপাদন করছো, ঠিক আছে, এই উৎপাদনের কোন উপকরণের অন্তর্ভুক্ত? আমরা যে আসবাবপত্র যেটা করি, এটা কোন মানে উপকরণ থেকে আমরা জিনিসটা পেয়ে থাকি? আমরা এটা ভূমি থেকে পেয়ে থাকি। কেন? কারণ ভূমি থেকে গাছ হয়, গাছ থেকে কাঠ হয়। তাহলে আসবাবপত্র তৈরি করার জন্য আমাদের যে উপাদানটা লাগে বা উপকরণটা লাগে, সেটা আমরা কোথা থেকে পেয়ে থাকি? ভূমি থেকে পেয়ে থাকি। এই জন্য এটা কি হবে? অ্যান্সারটা কি হবে? ভূমি হবে। তারপরে বলা হচ্ছে যে নিচের কোনটি উৎপাদনের মানবিক বা জীবন্ত উপাদান? কোনটি মানবিক বা জীবন্ত উপাদান? কোনটি একজন থাকে যে যেটা মানে মানবিক বা জীবন্ত উপাদান? এখানে আমাদের বলা হচ্ছে যেমন এখানে হবে শ্রম, যে শ্রমটা আমাদের মানবিক এবং জীবন্ত উপাদান। কারণ শ্রমিক শ্রম দেয়, ঠিক আছে, সে একজন ব্যক্তি বা মানুষ শ্রমটা দিয়ে থাকে, এই জন্য শ্রম হচ্ছে যে উৎপাদনের ক্ষেত্রে মানবিক বা জীবন্ত উপাদান। তারপর বলা হচ্ছে যে উৎপাদনের উপকরণ হিসাবে শ্রম এবং সংগঠনের মূল পার্থক্য কোথায়? শ্রম এবং সংগঠনের মূল পার্থক্য, এই মূল পার্থক্য যদি আমরা দেখি যে একটা শ্রম এবং সংগঠন, এই দুইটার ক্ষেত্রে মূল পার্থক্য হচ্ছে ঝুঁকি গ্রহণে। ঠিক আছে, কেন আমি বলছি এটা? আমি বলছি যে অর্থ উপার্জনের উদ্দেশ্যও না, যোগানো না, নশ্বরও না। ঝুঁকি গ্রহণে কেন? কারণ একজন শ্রমিক সে যে শ্রমটা দিচ্ছে, সে কিন্তু মানে সময় যাচ্ছে, সে তার শ্রমের ফল পাচ্ছে, ঠিক আছে। কিন্তু যে সংগঠন করছে, সেই সংগঠনের ক্ষেত্রে কিন্তু সে হচ্ছে সেই রকমভাবে করতে পারছে না। কেন? কারণ তার সংগঠনের কাজগুলো যদি সে সঠিকভাবে মানে সম্পন্ন করতে না পারে, তখন কিন্তু তার একটা ঝুঁকি থাকে। তখন কিন্তু তাকে মালিক বা কর্তৃপক্ষ ধরবে যে কেন আমাদের এই জিনিসগুলো এলোমেলো হচ্ছে, কেন ঠিকঠাক করে হচ্ছে না। এই জন্য বলা হচ্ছে যে মূল পার্থক্য কোথায়। আর যোগান দাম বিদ্যমানের ক্ষেত্রে তো দুইটারই যোগান দাম বিদ্যমান, তো এটা কোনো পার্থক্য নয়। অর্থ উপার্জনের উদ্দেশ্যে শ্রমিকও অর্থ উপার্জনের উদ্দেশ্যে শ্রম দেয়, সংগঠনের ম্যানেজাররাও কি অর্থ উপার্জনের উদ্দেশ্যেই শ্রম দেয়, এটা হবে না। নশ্বর তো দুইটাই, কোনোটাই তো মানে স্থায়ী বা সবসময়ের জন্য না। এই জন্য উত্তরটা কি হবে? যে ঝুঁকি গ্রহণে। আচ্ছা, তারপরে আমরা নেক্সট পয়েন্টটা দেখে ফেলি। নেক্সটটা একটু তোমরা এটা অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আমি দেখছি যে তোমরা অ্যান্সার দিচ্ছ না, বাট আমি চাচ্ছি যে তোমরা একটু অ্যান্সার দাও। বলা হচ্ছে যে উৎপাদনের উপকরণ হিসেবে সংগঠনের বৈশিষ্ট্য কোনটি? যে উৎপাদনের উপকরণ হিসেবে সংগঠনের বৈশিষ্ট্য কোনটি? প্রথমটি বলা হচ্ছে অবিনশ্বর। অবশ্যই কি সংগঠন অবিনশ্বর নয়। সংগঠন কি প্রকৃতির দান? না, প্রকৃতির দান না। সংগঠন কি জীবন্ত উপাদান? না, এটা জীবন্ত উপাদানও না। তাহলে সংগঠন কি করে? সংগ্রাহক। যে সংগঠন না মানে শ্রমিক, তারপর হচ্ছে কাঁচামাল, সব কিছুকে সংগ্রহ করে একত্রিত করে সব কিছু যাতে স্মুথলি কাজকর্ম হয় সেটার দিকে খেয়াল রাখে, এই জন্য এটা সংগ্রাহক হবে। এরপর আমাদের 9 নম্বরে আমরা দেখি কি বলা হচ্ছে যে উৎপাদনের উৎপাদিত উপকরণ কোনটি? তাহলে এটা আমরা অনেকবার পড়ছি যে উৎপাদনের উৎপাদিত উপকরণ কোনটি? মূলধন। এটা যে আজকে আমরা 2-3 বার পড়ে ফেললাম। তারপরে আমরা নেক্সটটা দেখি যে উৎপাদনের গতিশীল উপাদান কোনটি? আমরা কোনটি জানি? শ্রম। একটু আগেও পড়ে এসেছি আমরা যে শ্রম গতিশীল, তাহলে উৎপাদনের গতিশীল উপাদান কোনটি? শ্রম। তারপর বলা হচ্ছে মূলধনের পারিতোষককে কি বলে? আচ্ছা, পারিতোষক, এই জিনিসটা একটা ইন্টারেস্টিং জিনিস, যে মূলধনের যে আমরা যে পারিতোষক দেওয়া হয় সেটাকে কি বলে? যে মূলধনের ফলে সেটার হিসেবে কি পায়? আসলে মূলধনের ফলে সেটার মানে পারিতোষক বলতে কি, যে বেতন বা মজুরিকে পারিতোষক বলা হয়। ওকে, যা বলা না যে মূলধনের, যেমন শ্রমিক শ্রম দেওয়ার বদলে মজুরি পাচ্ছে, তাহলে শ্রমিকের মানে একটা শ্রম দেওয়ার পরে তার সেটার বেনিফিট বা স্যালারি বা পারিতোষক হিসেবে সে কী পাচ্ছে? মজুরি পাচ্ছে। কিন্তু যে মূলধন দিচ্ছে সে কী পায়? সে মূলধনের সুদ পায়, ঠিক আছে। তো এই জন্য মূলধনের সাথে সুদটা আসবে, যে যখন সে ইনভেস্ট করে তখন কোথাও একটা বিনিয়োগ করে, ধর আমি মানে কোথাও একটা টাকা বিনিয়োগ করলাম, সেখানে একটা নির্দিষ্ট পার্সেন্টেজ আকারে সুদ দিল, যে 10%, 12%, তাহলে এই জন্য মূলধনের সাথে সুদ, মূলধনের পারিতোষিক হিসেবে কি আসবে? সুদ আসবে। তারপর আমাদের নেক্সট কোয়েশ্চেনটা,
নেক্সট কোশ্চেন আমরা দেখে নিই, বলছি যে মূলধনের মাধ্যমে কোনটি ঘটে? মূলধনের মাধ্যমে কি ঘটে? মূলধনের মাধ্যমে আমাদের কি হয়, যে আমরা যখন মূলধন নিয়ে আসছি, মূলধন আনার ফলে কিন্তু আমাদের উৎপাদন ব্যয় বৃদ্ধি পাচ্ছে, এটা হবে। আচ্ছা, তারপর আমরা তাও পরের পয়েন্টগুলো দেখি, যে উৎপাদন ও ভোগের মধ্যে সমন্বয় ঘটে না, ওটা তো সংগঠন করে। যোগান ব্যয় বৃদ্ধি পায় না, মূলধন বেশি আসলে আমার ব্যয়, যোগান ব্যয় বৃদ্ধি, আমার মূলধন আবার বেশি থাকলে তো আমার প্রোডাক্টের দাম বেড়ে যাবে না, তাই না? উৎপাদন ও বন্টনের মধ্যে সমন্বয় না, কেন? কেন উৎপাদন ব্যয় বৃদ্ধি? কারণ তুমি মূলধনের টাকা ইনভেস্ট করছো, ইনভেস্ট করার ফলে কিন্তু তোমার ওই প্রোডাক্টের বা জিনিসের যে অর্থটা তুমি ব্যয় করছো তার চেয়ে বেশি অর্থ তুমি সেখান থেকে রিটার্ন চাবা। তো এই জন্য মূলধনের কারণে কিন্তু উৎপাদনের যে ব্যয়টা এটা বৃদ্ধি পেয়েছে, কারণ এই মূলধনটা আমি আরেক জায়গায় হচ্ছে বিনিয়োগ করতে পারতাম। আমি ধরি আমি 1 লাখ টাকা কোথাও একটা ইনভেস্ট করেছি, তো ইনভেস্ট করার পর আমি যদি এটা ব্যাংকে রাখতাম তাহলে হয়তো আমি 10,000 টাকা পেতাম। তাহলে কিন্তু আমি ভাববো যে আমি যে এখানে 1 লাখ টাকা ইনভেস্ট করেছি, আমি কিন্তু এখান থেকে কম হলেও 10,000 টাকা চাই, কারণ ব্যাংকে রাখলে আমি 10,000 পেতাম ঝুঁকিবিহীনভাবে। আর এখন যদি আমি ঝুঁকি নিচ্ছি, আমি 10,000-এর উপরে টাকা চাবো, তাহলে এটার ফলে কিন্তু আলটিমেটলি মূলধনের সুদের ফলে কিন্তু টোটাল ওভারঅল প্রোডাক্টের যে কস্ট এটা কিন্তু একটু বেড়ে যাচ্ছে। এই জন্য বলা হচ্ছে যে উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়। তারপরে 13 নম্বরে কি বলা হচ্ছে যে মিস্টার তমাল সার তৈরির কারখানা স্থাপনের মাধ্যমে প্রচুর মুনাফা অর্জন করছে, এটি কোন উপাদানের অন্তর্ভুক্ত? এই যে সে দেখো সার তৈরির কারখানাটা স্থাপন করেছে, হ্যাঁ, এই স্থাপনের মাধ্যমে সে কি করতে পারছে, অনেক মুনাফা অর্জন করছে। এখন তাকে বলা হচ্ছে এই যে সে সার স্থাপনের কারখানাটা গঠন করে করছে, এটা কোন উপাদানের? উপাদানের মধ্যে এখানে আমাদের পয়েন্ট আছে কি কি দেখো, পয়েন্ট আছে বন্টন আছে, সংগঠন আছে, মূলধন আছে, বিপণন আছে। এখানে না আসলে সে যেহেতু কারখানাটা স্থাপন করেছে, তার মানে না সে আসলে এটা সংগঠিতকরণ করেছে। কেন? কারণ সে শ্রমিক, সে ভূমিতে কারখানাটা করেছে, মানে স্থাপন করেছে, তারপরে সে হচ্ছে কোথা থেকে বিনিয়োগ এনে হচ্ছে সেটাকে দাঁড়া করিয়েছে, তারপর শ্রমিক এনে কাজকর্ম শুরু করেছে। তাহলে এই যে সে কিন্তু স্থাপন করেছে, মানে সে সবগুলো জিনিস একত্রিতকরণ করেছে, ঠিক আছে? তাহলে এই জন্য আমাদের এখানে অ্যান্সার কি হবে? আমাদের অ্যান্সার হবে যে এটা সংগঠনের অন্তর্ভুক্ত। আচ্ছা, তারপরে নেক্সট, নিচের কোনটি মূলধনের উদাহরণ? আমরা দেখি তো কোনটি মূলধনের উদাহরণ। অবশ্যই উপরিভাগ হবে না, এটা ভূমি, সামুদ্রিক মৎস্য হবে না, মানসিক শ্রম হবে না, শ্রম, তাহলে কোনটি হবে? দালান কোঠা হবে, ঠিক আছে? এটা সহজ এমসিকিউ ছিল যে কোনটি মূলধনের উদাহরণ, দালান কোঠা। তারপরে হ্যাঁ, আচ্ছা এটা তো আমরা বললাম। ওরপর অংশীদারি ব্যবসা লাভ ক্ষতি কিভাবে বণ্টিত হয়? আসলে এটা আমাদের এই চ্যাপ্টারের এমসিকিউ না, তাও যদি আমি তোমাদের এটার অ্যান্সার বলি তাহলে এটা হচ্ছে চুক্তি অনুযায়ী, কিন্তু এটা এই চ্যাপ্টারের না, সুতরাং এটা আমরা কথা বলবো না। তারপর বলা হচ্ছে যেখানে শ্রমের প্রয়োজন সেখানে শ্রমিককে যেতে হয়, এর কারণ কি? যেখানে শ্রমের প্রয়োজন সেখানে শ্রমকে যেতে হয়, কারণ হচ্ছে শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন। যেখানে দরকার সেখানে শুধু শ্রমটা চলে গেল আর শ্রমিক নিজের বাসায় বসে থাকলো, এটা সম্ভবই না। যেখানে কাজটা করতে হবে এখানে শ্রমিককে নিজের উপস্থিত থাকতে হবে। এই জন্যই বলা হচ্ছে যে যেখানে শ্রমের প্রয়োজন সেখানে শ্রমিককেও যেতে হয়। কেন? মানে শ্রমিক আর শ্রমকে আলাদা করা যায় না, শ্রম দিতে হবে মানে ওখানে শ্রমিককেও উপস্থিত থাকতে হবে। এই জন্য শ্রমিক ও শ্রম অবিচ্ছিন্ন অংশ এই কারণে। আচ্ছা, নেক্সট এমসিকিউ আমরা দেখি, বলছে যে শ্রমের কোন মতবাদ অনুযায়ী শিক্ষক, ডাক্তার ও আইনজীবী কাজকে উৎপাদনশীল শ্রম বলা হয়? আসলে এটা আমাদের সেরকমভাবে খুবই কম আসে, রেয়ার একটা এমসিকিউ, ক্লাসিক্যাল। ওকে, তারপর আমরা দেখি কোন শ্রমিক এর শিল্প থেকে অন্য শিল্পে সম্পদ নিয়োজিত হলে তা কোন শ্রম গতিশীলতা? আচ্ছা, বলছে যে কোনো শ্রমিকের এক শিল্প থেকে অন্য শিল্পে যদি সে সম্পদে নিয়োজিত হয় তখন সেটা শ্রমিকের কোন ধরনের গতিশীলতা? সেটা আনুভূমিক। কেন আনুভূমিক? কারণ সে কিন্তু তার চেঞ্জ করছে না, সে উপরে যাচ্ছে না নিচে যাচ্ছে না, সে এক শিল্প থেকে অন্য শিল্পে চলে যাচ্ছে, ঠিক আছে? সে ফিল্ড চেঞ্জ করছে, এই জন্য এটা আনুভূমিক হবে। তারপরে বলা হচ্ছে নিম্নের কোন বিষয়টির সাহায্যে এক মালিকানা এবং অংশীদারি ব্যবসার মধ্যে পার্থক্য নিরূপণ হয়? এটাও আসলে আমাদের এই চ্যাপ্টারের এমসিকিউ না, বাট এটার অ্যান্সার হবে একক মালিকানা, বাট এটা এই চ্যাপ্টারের এমসিকিউ না, আমরা স্কিপ করে যাচ্ছি। অংশীদারি ব্যবসায় সর্বনিম্ন সদস্য সংখ্যা কত? এটাও আমাদের এখানকার অ্যান্সার না, বাট এটার অ্যান্সার হবে 2। তারপর নেক্সট বলা হচ্ছে, আচ্ছা কোনটি, এখানে আসলে কয়েকটা পরের চ্যাপ্টার চলে আসছে, তো এই জন্য আমরা এটা নিয়ে কথা বলবো না, বাট এটার অ্যান্সার হবে এটা, এমনি দাগিয়ে দিলাম। ওকে, আমরা এখন সৃজনশীল প্রশ্ন দেখব। এটা হচ্ছে সৃজনশীল প্রশ্নের 1 নাম্বার সৃজনশীল প্রশ্ন। তোমরা হচ্ছে ফার্স্টে একটু উদ্দীপকটা পড়ে ফেলো, উদ্দীপকটা পড়ে দেখে ফেলো যেখানে কি বলা হচ্ছে। আমি যদি উদ্দীপকটি পড়ি তাহলে দেখি উদ্দীপক এখানে কি বলা হচ্ছে। প্রথম বলা হচ্ছে যে কয়েক বন্ধু চুক্তিবদ্ধ হয়ে একটি ফার্ম গঠন করে। কি করছে? যে কয়েকটা বন্ধু চুক্তিবদ্ধ হয়ে একটা ফার্ম গঠন করে মৎস্য খামার স্থাপন করলো।
তারা প্রয়োজনীয় উপায় উপকরণ সংগ্রহ করে সকলের আন্তরিকতা, পরিশ্রম ও বুদ্ধিমত্তা খাটিয়ে খামারটি পরিচালনা করতে লাগলো। ফলে প্রতি বছর কাঙ্ক্ষিত লাভ হতে থাকে। এই লাভের অর্ধেক সে ব্যাংকে জমা করে, সে কি করছে, অর্ধেক সে ব্যাংকে রাখছে, বাকি অর্ধেক সে নিজেরা ভাগ করে নিয়ে নিচ্ছে, মানে অর্ধেক ব্যাংকে সঞ্চয় হিসাবে রাখছে আর বাকি অর্ধেক তারা ভোগ করে ফেলছে। তাদের এই উদ্যোগ এলাকায় উদাহরণ সৃষ্টি করছে, যে তারা যে এই যে উদ্যোগটা গ্রহণ করছে, এই উদ্যোগটা কি করছে, এলাকায় একটা উদাহরণ সৃষ্টি করে ফেলছে। আচ্ছা, এখন আমরা আসলে ক খ আগে পড়ে আসি, এরপর আমরা পুরো সৃজনশীলটার দিকে যাব। প্রথম বলা হচ্ছে ক, বলা হচ্ছে ভূমি কি। এটা আমরা অনেকবার পড়েছি, ভূমি সংজ্ঞাটি একটু দেখে নাও তোমরা। এই সংজ্ঞাটা আমরা অনেকবার পড়েছি, ভূমির সংজ্ঞা। আচ্ছা, তারপর খ নাম্বার প্রশ্নটা যেটা বলা হচ্ছে শ্রম বিভাগ বলতে কি বুঝো, এটা আমরা পড়ে ফেলেছি, এটা জাস্ট তোমরা এখান থেকে একবার রিডিং দিয়ে দেখে নাও। দেখেছি আমরা। আচ্ছা, তাহলে শ্রম বিভাগের এই আটা আমরা এর আগেও পড়েছি, আমরা সেকেন্ড ক্লাসে এই সম্পর্কে সব পড়েছি। এখন আচ্ছা আমরা থার্ডটাতে চলে যাই, কারণ এই ক আর খ আসলে আমরা অনেকবার পড়ে ফেলেছি, এই জন্য এটা আমি আজকে এখন আর রিপিট করলাম না। গতে যেটা বলা হচ্ছে যে উদ্দীপকে উল্লেখিত ফার্মটি উৎপাদনের কোন উপকরণের অন্তর্ভুক্ত, বলছে কোন উপকরণ অন্তর্ভুক্ত। এখন আমরা দেখি একটু ভালো করে, যদি দেখো কয়েকটা বন্ধু মিলে কি করেছে, তারা চুক্তিবদ্ধ হয়ে একটা ফার্ম গঠন করেছে, একটা মৎস্য খামার গঠন করেছে, ঠিক আছে। তারা প্রয়োজনীয় উপায় উপকরণ সংগ্রহ করেছে, প্রয়োজনীয় উপায় উপকরণ সংগ্রহ করেছে, তারপর আন্তরিকতা, পরিশ্রম, বুদ্ধিমত্তা খাটিয়ে সেটা পরিচালনা। আই থিঙ্ক এই দুইটা ওয়ার্ডই বোঝার জন্য যথেষ্ট, যেটা কোনটি, তাহলে এটা কোন উপকরণের অন্তর্ভুক্ত, সংগঠন। খুব ইজিলি জাস্ট আমরা যদি এই সংগ্রহ আর পরিচালনা এই দুইটাতে একটু ফোকাস করি, তাহলে আমরা বুঝতে পারি এটা সংগঠন। আচ্ছা, এখন আমরা ডিটেইলস এটা পড়ে এসে পড়ি। বলা হচ্ছে যে উদ্দীপকে উল্লেখিত ফার্মটি উৎপাদনের অন্যতম উপকরণ সংগঠনের অন্তর্গত। এই যে এটাই হচ্ছে আমাদের মেইন আনসার, যেটা সংগঠনের অন্তর্গত। এখন আমরা সংগঠনের সংজ্ঞা পড়ে নিব, যে নির্দিষ্ট উদ্দেশ্য সাধনের জন্য উৎপাদনের উপকরণগুলোকে একত্রিত করে এদের মধ্যে সামঞ্জস্যপূর্ণ সমন্বয় বিধানপূর্বক কোনো প্রতিষ্ঠান গঠন, পরিচালনা ও নিয়ন্ত্রণের কাজটি কি, সংগঠন। আচ্ছা, এখন দেখো আমরা এখানে বলা হচ্ছে যে পূর্বে শ্রম ও সংগঠনকে উৎপাদনের একই উপাদান হিসেবে গণ্য করা হতো, ঠিক আছে। আগে মনে হচ্ছে যে যেটা শ্রম দেওয়া সংগঠন একই জিনিস, তখন মনে করা হতো সংগঠন উৎপাদন কার্যে ব্যবহৃত এক প্রকার শ্রম ছাড়া আর কিছুই নয়। কিন্তু যারা শ্রম দেয় তারা শ্রমের বিনিময়ে কি পায়, পারিশ্রমিক পায়, এবং তারা ঝুঁকি গ্রহণ করে না। শ্রমিকরা কিন্তু ঝুঁকি, ওইটার কিন্তু আমরা এমসিকিউতে পড়েছি যে শ্রমিকরা বেতন নিয়ে চলে যায়, তারা কোনো ঝুঁকি গ্রহণ করে না। অন্যদিকে যারা সংগঠক তারা কিন্তু ঝুঁকি গ্রহণ করে, তারা যদি ব্যবসার কোনো কিছু যদি খারাপ হয় তখন কিন্তু সেই দায়ভার তাদের উপরে এসে বর্তায়, যে তোমার কারণে এটা খারাপ হয়েছে, সুতরাং তারা ঝুঁকি গ্রহণ করে। সংগঠনের মাধ্যমে উৎপাদনের অন্যান্য উপকরণগুলো একত্রিত করে উৎপাদন কার্যে নিয়োজিত করা হয়, ঠিক আছে, এটা আমরা জানি। এখন বলা হচ্ছে যে উদ্দীপকে কি দেখা যাচ্ছে, যে কয়েকটা বন্ধু মিলে প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ করে, যে তাদের প্রয়োজনীয় যে যে উপকরণগুলো দরকার সেগুলো তারা সংগ্রহ করে, তারপর সকলের আন্তরিকতা, পরিশ্রম ও বুদ্ধিমত্তা দিয়ে ব্যবসাটি পরিচালনা করতে লাগলো, ঠিক আছে। এই যে তারা নিজেদের পরিশ্রম, বুদ্ধিমত্তা দিয়ে ব্যবসাটা পরিচালনা করা লাগে, তাহলে এই থেকে লাভ হলে তারা নিজেদের মধ্যে থেকে সেটা ভাগ করে নেয়। তাহলে এটা কি সংগঠনেরই একটা কথা না, যে তারা হচ্ছে ঝুঁকিও গ্রহণ করছে, আবার উপায় উপকরণগুলো সংগ্রহ করছে, এবং শ্রম এবং বুদ্ধিমত্তা দিয়ে ব্যবসাটা পরিচালনা করছে। সুতরাং এখানে অ্যান্সার কি হবে, যে এটা সংগঠনের নামান্তর, সুতরাং এটি সংগঠন। আচ্ছা আচ্ছা, আমরা পরের ঘ নাম্বারটা কোশ্চেনটা দেখে আসি। আচ্ছা, গ করলাম, এরপর ঘ নাম্বারে কি বলা হচ্ছে, যে লাভের অংশ ব্যাংকে জমা দেওয়ার মাধ্যমে মূলধন গঠনের একটি ধাপ অতিক্রম হয়েছে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করা। হ্যাঁ, কথা তো সত্য, তাই না, একটি ধাপই তো, কারণ তারা শুধুমাত্র কি করেছে, যে তারা বলেছে যে তারা একটি অংশে, যে লাভের অর্ধেক তারা ব্যাংকে জমা করে, শুধু জমা সঞ্চয় পর্যন্ত, ঠিক আছে। তো এই জন্য বলা হচ্ছে যে একটি মাত্র ধাপ। হ্যাঁ, এই কথাটা উত্তরটা সঠিক। এটা আচ্ছা, আমরা এখন এটার তাৎপর্যটা বিশ্লেষণ করব। এই যে যেমন বলা হচ্ছে যে লাভের অংশ ব্যাংকে জমা দেওয়ার মাধ্যমে মূলধন গঠনের একটি ধাপ অতিক্রান্ত হয়েছে, প্রশ্নে উল্লেখিত বাক্যটি যথার্থ।
অবশ্যই যথার্থ, কারণ আসলেই তাই। যেমন আমরা এখানে যদি দেখি যে সঞ্চিত অর্থকে পুঁজি দ্রব্যে রূপান্তর করাই হচ্ছে মূলধন গঠন, তাই না? আমরা এই যে মানে পড়ে এসেছি না যে মূলধন গঠনের ক্ষেত্রে সঞ্চয় করতে, মানে ফার্স্টে উপার্জন থেকে সঞ্চয় করতে হয়, সঞ্চয়গুলো তারপর কি করতে হয়, যে এগুলো সংরক্ষণ করতে হয়, সঞ্চয় খরচ করে ফেললে হবে না। তারপর সংরক্ষণ করার পর একটা মোটা অঙ্কের জমানোর পরে সেটাকে আবার বিনিয়োগ করতে হয়। কতগুলো ধাপ আছে, সেই ধাপের মধ্যে শুধুমাত্র তারা ব্যাংকে জমা রেখেছে, মানে তারা শুধু সঞ্চয় করেছে। ওকে, আচ্ছা, তাহলে বলে হচ্ছে যে এইরূপ মূলধন গঠনের ক্ষেত্রে সুনির্দিষ্ট পদক্ষেপ অনুসরণ করতে হয়। এই পদক্ষেপের যে কয়টি ধাপ আছে সেগুলো হচ্ছে আয়, সঞ্চয়, বিনিয়োগ। ফার্স্টে তারা ইনকাম করবে, তারপর তারা সেটা সঞ্চয় করবে এবং আলটিমেটলি তারা সেটা বিনিয়োগ করবে। এইগুলোকে ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে সংগঠিত হয়। এখন উদ্দীপক আমরা কি দেখতে পাচ্ছি, যে উদ্দীপকে দেখা যাচ্ছে বন্ধুর দ্বারা গঠিত ফার্মটি যা আয় করে তার সবটুকু তারা নিজেদের মধ্যে বন্টন না করে কিছু সঞ্চয় করে। ওকে, এই যে সঞ্চয় তারা করছে, এইরূপ সঞ্চয় মূলধন চক্রের দ্বিতীয় ধাপে ইয়া করছে। ফার্স্টে তারা আয় করেছে, তাদের প্রথম ধাপ তারা কমপ্লিট করেছে, পরে তারা সঞ্চয় করেছে, তারা দ্বিতীয় ধাপ কমপ্লিট করেছে, এবং লাস্টলি যদি তারা সেটা বিনিয়োগ করে, ইনভেস্ট করে, তাহলে তারা তৃতীয় ধাপ কমপ্লিট করবে। তাহলে বলা হচ্ছে যে এরূপ সঞ্চয় মূলধন চক্রের দ্বিতীয় ধাপে বা সেকেন্ড যে পার্টটা, সেকেন্ড ধাপে অবস্থান করছে। পরবর্তীতে এই সঞ্চয় যদি বিনিয়োগ করা হয় তাহলে মূলধন গঠন সমাপ্ত হবে। যে সঞ্চয়টা যখন আলটিমেটলি বিনিয়োগ করা হবে তখন কি হবে, যে মানে পরবর্তীতে এই সঞ্চয় বিনিয়োগ করা হলে সেটা মূলধন গঠনটা সমাপ্ত হবে, আলটিমেটলি হ্যাঁ মূলধন গঠিত হয়েছে, এই জিনিসটা বলা যাবে। তো এই জন্য কি বলা হচ্ছে, যে উল্লেখিত উক্তিটি যথার্থ এবং সঠিক। কারণ উল্লেখিত উক্তিটি কি ছিল, যে লাভের অংশ ব্যাংকে জমা দেওয়ার মাধ্যমে মূলধন গঠনের একটি মাত্র ধাপ অতিক্রান্ত হয়েছে, সুতরাং এটি সঠিক। ওকে, আচ্ছা, আজান দিচ্ছে, আমরা সেকেন্ড সৃজনশীলটা আজানের পরে কমপ্লিট করব। তোমরা সৃজনশীলটা এখন একটু দেখে নিতে পারো। আচ্ছা, ওকে, আজানটা শেষ হয়েছে, এখন আমরা তাহলে পরের ক্লাসটা কন্টিনিউ করছি। ঠিক আছে, আমরা এখন সৃজনশীল প্রশ্ন 2 নম্বর প্রশ্নটা দেখব। আচ্ছা আচ্ছা, সৃজনশীলের উদ্দীপকটা পড়ার আগে আমরা ক আর খটা দেখে আসি, কারণ এই দুইটা হচ্ছে আনরিলেটেড। এই দুইটা আমরা পড়ে আসি, তারপর আমরা সৃজনশীলটা পড়ে সাথে সাথে গ এবং ঘটা কমপ্লিট করে ফেলবো। ওকে, আচ্ছা, তাহলে প্রথমে আমরা ক নাম্বারে দেখি। ক নাম্বারে জিজ্ঞেস করা হচ্ছে যে শ্রম কি। আচ্ছা, তাহলে আমরা শ্রমের সংজ্ঞাটা এখানে দিয়ে দিব, যে শ্রম বলতে উৎপাদন কাজে নিয়োজিত মানুষের শারীরিক ও মানসিক সকল প্রচেষ্টাকেই বোঝায়, যা অর্থ উপার্জনের সাথে সম্পর্কযুক্ত। আসলে আমরা মেইন কনসেপ্টই বলছি, যে শারীরিক মানসিক পরিশ্রম এটা এবং অর্থ উপার্জনের সাথে কি এতটুকু, যে শারীরিক মানসিক প্রচেষ্টা এবং এটা হচ্ছে অর্থ উপার্জনের সাথে জড়িত হবে। এই দুইটা জিনিস রেখে আমরা যে কোনোভাবে ঘুরিয়ে সংজ্ঞাটা লিখতে পারি, সেম টু সেম সংজ্ঞা লিখতে হবে এমন কোনো কথা নেই। তারপরে খ নাম্বার বলা হচ্ছে যে ভূমি অবিনশ্বর, এটা ব্যাখ্যা করো। আমাদেরকে বলা হচ্ছে যে ভূমি যে অবিনশ্বর এটা ব্যাখ্যা করো। প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ভূমির সংজ্ঞা দিয়ে দিব। এখানে ভূমির সংজ্ঞা দেওয়া হচ্ছে যে মাটি, মাটির উর্বর শক্তি, আবহাওয়া, বৃষ্টিপাত, জলবায়ু, তাপ, পানি, বাতাস, সূর্যের আলো, খনিজ সম্পদ, বনজ সম্পদ, মৎস্যক্ষেত্র, নদ নদী ইত্যাদি যা প্রকৃতি অকাতরে দান করেছে তা সবই হচ্ছে কি ভূমি। আমরা প্রথমে ভূমির সংজ্ঞা দিলাম, তারপর বলা হচ্ছে যে ভূমি প্রকৃতির দান, এটা আদিম এবং এটা অক্ষয়। তাহলে কি ভূমি চিরন্তন অস্তিত্ব সম্পন্ন, যে একটা ভূমি আছে মানে এটা আছে, এটা ভূমি আছে কয়েকদিন পরে নাই হয়ে যাবে এমন না। একটা মাটি, একটা সারফেস আছে মানে এটা থাকবে। অবশ্য আবাদি জমির উর্বরতা হ্রাস পেতে পারে, হ্যাঁ, যে ভূমিটা থাকবে কিন্তু সেই ভূমির উর্বরতা শক্তি হ্রাস পেতে পারে, যাকে ভূমির ক্ষয় বলা হলো, তা ধ্বংস হয়ে যায় না। যে ভূমির যে উর্বরতা শক্তি হ্রাস পায় এটাকে আমরা ভূমির ক্ষয় বলতে পারি, কিন্তু ভূমি কিন্তু ধ্বংস বা শেষ হয়ে যায় না। তাহলে প্রকৃতির অন্যান্য দান যেমন চন্দ্র, সূর্য, বাতাস এগুলোর ন্যায় ভূমিও কিন্তু অবিনশ্বর, যেটা কখনো শেষ বা ধ্বংস হয়ে যাবে না। নশ্বর মানে কি, যেটা নষ্ট, শেষ বা ধ্বংস হয়ে যায়, এবং অবিনশ্বর যেটা যেটা শেষ হয় না। হ্যাঁ, ভূমির ক্ষয় হতে পারে, ভূমির উর্বরতা শক্তি হ্রাস পেতে পারে, কিন্তু ভূমির অস্তিত্ব, যে ভূমি থাকবে, সারফেসটা থাকবে, এটা চিরদিন থাকবে। এই জন্য বলা হচ্ছে ভূমি অবিনশ্বর। সৃষ্টিকর্তার ইচ্ছায় এগুলো একদিন ধ্বংস হলেও আপাত দৃষ্টিতে আমরা বলতে পারি ভূমি অবিনশ্বর। তো অবশ্যই একদিন কিয়ামত হবে, কিয়ামত হলে সবকিছু ধ্বংস হয়ে যাবে, তখন তো ভূমিও থাকবে না। কিন্তু আপাত দৃষ্টিতে আমরা জানি না কিয়ামতটা কবে হবে, যতদিন না হচ্ছে ততদিন পর্যন্ত এই ভূমিটা থাকবে। সুতরাং এই জন্য আমরা বলতে পারি যে আপাত দৃষ্টিতে ভূমি অবিনশ্বর। ওকে, আচ্ছা, তারপর আমরা এখানে এখন হচ্ছে আমরা এই উদ্দীপকটা পড়ে ফেলি, তারপর আমরা গ আর ঘতে চলে যাই। ঠিক আছে, আচ্ছা, প্রথমে যদি আমরা উদ্দীপকটা পড়ি, বলা হচ্ছে মিস্টার সাগর কুষ্টিয়া জেলায় 15 বিঘা জমিতে গোলাপ ফুলের চাষ করেন। আচ্ছা, ভালো। এবং তিনি কি করে, ঢাকার শাহবাগে ফুলের দোকানে বিক্রয় করেন।
সম্প্রতি তিনি যানবাহন ও গুদামের জন্য ব্যাংক ঋণের আবেদন করেছে। তার যানবাহন এবং গুদাম দরকার, এই জন্য সে কি করেছে, ব্যাংক ঋণের আবেদন করেছে। আচ্ছা, কারণ নিজস্ব পরিবহন ও গুদামজাতকরণের ব্যবস্থা না থাকায় ফেব্রুয়ারি মাসে যথাসময় উত্তোলিত ফুল ঢাকায় সরবরাহ করা সম্ভব হয়নি। তার মানে কি, মিস্টার সাগরের হচ্ছে যানবাহন এবং গুদামে তার নিজস্ব পরিবহন নেই, তার নিজের গাড়ি নেই, এবং সে গুদামজাতকরণের ব্যবস্থাও সে করতে পারে নাই। না করতে পারার কারণে ফেব্রুয়ারি মাসে সে যে ফুলগুলো তুলেছিল, মানে গাছ থেকে যে ফুলগুলো তুলে ফেলেছে বা উত্তোলন করে ফেলেছিল, সেগুলো সে ঢাকায় সরবরাহ করতে পারেনি, মানে ঢাকায় পাঠাতে পারেনি। মানে তার কাছে ঢাকায় পাঠানোর মতো যে যানবাহনও ছিল না, এবং সেটা যে ঢাকায় না পাঠানো গেলেও যে সংরক্ষণ করে যে সে কুষ্টিয়ায় রাখবে, সেটার জন্য তার গুদামজাতকরণের ব্যবস্থাও ছিল না। তো এই দুইটা জিনিস না থাকায় সে কী করতে পারেনি, সেটা সংরক্ষণ করতে পারেনি, ঢাকায় সরবরাহ করতে পারেনি এবং সংরক্ষণও করতে পারেনি। ফলে তার 3 লক্ষ টাকার ফুল নষ্ট হয়ে যায়। তার মানে এটার ফলে তার ক্ষতি হয়েছে। আচ্ছা, এটা ফেব্রুয়ারি মাসের কাহিনী। এরপর আমরা মার্চে দেখি কি হচ্ছে। মার্চ মাসে 30,000 গোলাপের অর্ডার উৎপাদন বিভাগকে জানানো হয়। উৎপাদন বিভাগকে জানানো হয় যে 30,000 গোলাপের অর্ডার দেওয়া হয়েছে। জমিতে পর্যাপ্ত ফুল থাকা সত্ত্বেও, মানে 30,000 ফুল জমিতে ছিল, মাত্র 20,000 গোলাপ শ্রমিক দোকানে পাঠায়। যে 30,000 তার ফুল ছিল, কিন্তু শ্রমিকরা কতটুকু ফুল পাঠিয়েছে, মাত্র 20,000 ফুল মানে দোকানে পাঠিয়েছে। ফলে মানে গ্রাহকদের ফরমাইশকৃত ফুল সরবরাহ করা যায়নি। তাহলে সে তার অর্ডার ঠিকঠাক করে দিতে পারেনি। সার্বিক বিষয়টি নিয়ে মিস্টার সাগর চিন্তিত। ওকে, আচ্ছা, এখানে তার কিছু ইস্যু দেখা যাচ্ছে, যে সে যানবাহনের তার একটা ইস্যু, গুদামজাতকরণ আরেকটা ইস্যু হচ্ছে যে শ্রমিকের ইস্যু, যে তার বাগানে ঠিকই ফিয়া ছিল, তো বাট সে হয়তো পর্যাপ্ত পরিমাণে শ্রমিক হায়ার করে নাই, যার কারণে শ্রমিক হয়তো কম থাকাতে সেই ঠিকঠাক করে মানে 20,000 ফুল সে তুলতে পেরেছে। আচ্ছা, যাই হোক, এখন আমরা প্রশ্নে চলে যাই। মিস্টার সাগরের ব্যবসায় উৎপাদনের কোন উপকরণের প্রত্যক্ষ প্রভাবে ফুল নষ্ট হয়ে যায়? আচ্ছা, বলছে ফুল নষ্টের কাহিনীটা বলা হচ্ছে, তার মানে ফেব্রুয়ারি মাসের কাহিনী, যে এইখানে এই এতটুকু দেখবো, যে ফুল নষ্ট করার কথা বলা হচ্ছে, যে কোন উপকরণের প্রত্যক্ষ প্রভাবে, যে কোন উপকরণের কারণে তার এই ফুলগুলো নষ্ট হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে তার যানবাহন এবং গুদামজাতকরণের জন্য ব্যাংক ঋণের আবেদন করেছে, মানে তার অর্থের দরকার, তার টাকার জন্য সে আবেদন করেছে, কিন্তু সে ব্যাংক ঋণ হয়তো পায়নি। এই যে তার নিজস্ব পরিবহন এবং গুদামজাতকরণ ব্যবস্থা না থাকায় সে ফুলগুলো সরবরাহ করতে পারেনি, ফলে ফুল নষ্ট হয়েছে। তার মানে এখানে মূলধন, কারণ তার টাকা ছিল না, তার যদি, এবং সে ব্যাংক ঋণের জন্য আবেদন করেছে। কেন আবেদন করেছে? কারণ তার অর্থের অভাব। তাহলে এটা হবে মূলধন। কারণ তার যদি মূলধন থাকতো, সে পরিবহনের ব্যবস্থা করে ফেলতে পারতো এবং সে গুদামজাতকরণেরও ব্যবস্থা করে ফেলতে পারতো। দুইটার ক্ষেত্রে তার অর্থের প্রয়োজন। তার পরিবহনের ক্ষেত্রে মাল মানে কুষ্টিয়া থেকে ঢাকায় পাঠাতে গেলেও হচ্ছে তার মানে ট্রাক ভাড়া দিতে হবে, এবং সেটা গুদামজাতকরণ করলেও হচ্ছে তার কোনো একটা ফ্যাক্টরি বা স্টোর হাউস ভাড়া নিতে হবে। দুইটার ক্ষেত্রে তার মূলধনের প্রয়োজন ছিল। ওকে, আচ্ছা, আমরা এখন দেখি ক নম্বর প্রশ্নটা। ফার্স্টে বলা হচ্ছে উৎপাদনের যে সকল উপকরণ বিদ্যমান তার মধ্যে মূলধন অন্যতম। আচ্ছা, এই যে মূলধন স্বল্পতা, এই যে এটার অ্যান্সারও এটা, যে মূলধন স্বল্পতার প্রত্যক্ষ প্রভাবে মিস্টার সাগরের ফুল নষ্ট হয়েছে। যে সকল পণ্য মানুষের শ্রম দ্বারা উৎপাদিত এবং যা বর্তমান ভোগের জন্য ব্যবহৃত না হয়ে অধিকতর উৎপাদনের জন্য পুনরায় উৎপাদন কার্যে ব্যবহৃত হয়, তাকে অর্থনীতিতে কি বলা হয়? মূলধন বলা হয় বা মূলধন বলে থাকে। মূলধন মানুষ সৃষ্ট, যে মূলধনটা অবশ্যই কি মানুষ সৃষ্টি করে, মানুষ শ্রমের দ্বারা মূলধন সৃষ্টি করে, যে মানুষ শ্রম দেয়, শ্রমের ফলে মূলধনটা সৃষ্টি হয়, যা উৎপাদনের কাজে ব্যবহৃত হয়। তাহলে আমরা সাধারণভাবে কি বলতে পারছি, যে ব্যবসায় বিনিয়োগকৃত নগদ অর্থকে মূলধন মনে করা হলেও নগদ অর্থ ছাড়া দালান কোঠা, কলকারখানা, যন্ত্রপাতি, কাঁচামাল, ব্যবসায় নিয়োজিত মানুষ সৃষ্ট সকল উপকরণ কি মূলধন হিসাবে গণ্য হয়। মূলধন হলো উৎপাদনের উৎপাদিত উপাদান, এটি অতিশ্রমের ফলে। আচ্ছা, এই জিনিসগুলো আমরা আসলে আজকে পড়েছি। এখন আমরা উদ্দীপকের সাথে চলে যাই। যে উদ্দীপকে দেখা যায় মিস্টার সাগর বাগানে উৎপাদিত ফুল গুদামজাতকরণ এবং পরিবহনের অভাবে কি হয়ে যাচ্ছে? নষ্ট হয়ে যাচ্ছে। গুদামজাতকরণ এবং পরিবহন এই দুইটি বিষয়ের ব্যবস্থা না করার ক্ষেত্রে মূলধন জরুরি, যে তার মূলধন বা টাকার দরকার ছিল এই জিনিসটা করার জন্য। এই দুইটি বিষয়ের অভাবে ফেব্রুয়ারি মাসে উৎপাদিত ফুল একদিকে যেমন ঢাকায় পাঠানো সম্ভব হয়নি, অন্যদিকে সেটা কুমিল্লায় সংরক্ষণ করতে পারেনি, কারণ গুদামজাতকরণ করতে পারেনি, ঢাকায় পাঠাতে পারেনি, কারণ পরিবহনের ব্যবস্থা করতে পারেনি। তাহলে মূলধনের প্রত্যক্ষ প্রভাবে মিস্টার সাগরের বাগানের উৎপাদিত ফুল নষ্ট হয়ে যায়। এই হচ্ছে আমাদের গ নাম্বার কোয়েশ্চেনের অ্যান্সার। ওকে, আশা করি তোমরা এটা পুরো ক্লিয়ার হয়ে গিয়েছো। এরপর আমরা দেখি তোমাদের ঘতে কি বলেছে। ঘতে বলেছে যে উৎপাদনের উপকরণ সমূহের স্বরূপ বিশ্লেষণ পূর্বক মিস্টার সাগরের করণীয় সুপারিশ করো। আমাদেরকে বলতেছে যে উৎপাদনের যে উপকরণ, যে 4টি যে উপকরণ আছে, সেই উপকরণগুলোর বিশ্লেষণ মানে পূর্বক বিশ্লেষণ করে আমাকে বলতে বলছে যে সাগরের কি করা উচিত ছিল, তার এই লস এবং তার হচ্ছে এই যে শ্রমিকের অর্ডারটা যে সে দিতে পারলো না, এই জন্য তার কি করা উচিত। তাহলে এখানে যদি আমরা দেখি যে এখানে উৎপাদনের উপকরণ সম্পর্কে ফার্স্টে বলা হচ্ছে
যে ভূমি, শ্রম, মূলধন। তারপরে এই সবগুলো সম্পর্কে বলা হচ্ছে যে মূলধন কি, সংগঠন কি, তারপর হচ্ছে এইগুলা। তারপর এখানে বলা হচ্ছে দেখো, উৎপাদনের যতই উপকরণ থাকুক না কেন, সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে নিয়োজিত করার মধ্যে একজন ব্যবসায়ী সফলতা নির্ভর করে। যে তোমার যা উপকরণ আছে এগুলো তুমি সুন্দরভাবে, সুনির্দিষ্টভাবে, ওয়েল অর্গানাইজড ওয়েতে সেটাকে নিয়োজিত করার মাধ্যমে তোমার ব্যবসার সফলতাটা নির্ভর করবে যে তুমি সফল কিনা। যেমন এখানে বলা হয়েছিল কিন্তু অনেক ফুল হয়েছে, কুষ্টিয়ার মাটি উর্বর, তো ফুল ভালো হয়েছে। তো তার মানে কিন্তু তার ভূমিটা ভালো ছিল, যে ভূমি যতই উর্বর থাকুক না কেন উৎপাদনে ব্যবহার করার মতো পর্যাপ্ত মূলধন থাকা আবশ্যক, যে তোমার টাকাও থাকা লাগবে। আবার উৎপাদনের জন্য দক্ষ শ্রমিকেরও প্রয়োজন, যারা কম সময়ের মধ্যে তোমাকে ওই 20,000 ফুল তারা তুলেছিল, যারা 30,000 ফুল তুলতে পারবে, এমন দক্ষ শ্রমিকেরও প্রয়োজন। আর এই সকল বিষয়কে উৎপাদনে নিয়োজিত করার জন্য দক্ষ সংগঠনেরও প্রয়োজন। তার মানে তোমার ভূমিটা তোমার ভালো আছে, তোমার ভূমিটা উর্বর, কিন্তু তোমার শ্রমিক দক্ষ না, তোমার শ্রমিক অদক্ষ ছিল, তোমার মূলধনের স্বল্পতা ছিল, তোমার মূলধনের স্বল্পতা ছিল, মূলধনে তোমার প্রবলেম ছিল, এটাতে সমস্যা ছিল, এবং সংগঠন তো ঠিকঠাক করে করতে পারিই নেই। তা এই জন্যই তো সে সঠিক সময়ে পরিবহনেরও ব্যবস্থা করতে পারেনি, গুদামজাতকরণেরও ব্যবস্থা করতে পারেনি, প্লাস এখন হচ্ছে ফুলগুলোর জন্য দক্ষ শ্রমিকেরও ব্যবস্থা করতে পারেনি। মানে এই সংগঠনটাও মানে কার্যকর ছিল, কারণ যে তিনটা যে উপাদান, এই তিনটার কোনোটাই সে ঠিকঠাক করে মানে সংগঠিত করতে পারেনি। তাহলে আমরা এখানে কি বলতে পারি, যে আচ্ছা বলা হচ্ছে যে কুষ্টিয়ার মাটি ফুল চাষের উপযোগী, সুতরাং এই জন্যই কি সাগর পর্যাপ্ত পরিমাণে ফুল উৎপাদনে সক্ষম হয়েছে, কিন্তু সে শহরে বিক্রি করার জন্য সেটা সংরক্ষণ সে করতে পারেনি, সংরক্ষণ করার জন্য তার পরিবহন এবং গুদামজাতকরণের ব্যবস্থা সে করতে পারেনি, প্লাস দক্ষ শ্রমিকেরও ব্যবস্থা করতে পারেনি। তার মানে কি, তার সাংগঠনিক অদক্ষতা প্রকাশ পেয়েছে, যে তার সাংগঠনিক অদক্ষতা প্রকাশ পেয়েছে। সে ঠিকঠাক করে ব্যাংক থেকে লোন ম্যানেজ করতে পারে নাই, সে হচ্ছে মানে এই জন্য সে পরিবহন আর গুদামজাতকরণের ব্যবস্থা করতে পারেনি, সে দক্ষ শ্রমিকের ব্যবস্থা করতে পারেনি, যার কারণে সে অর্ডারটা হচ্ছে 30,000 ফুলের জায়গায় সে 20,000 ফুল দিতে সক্ষম হয়েছে, বাকি 10,000 সে দিতে পারেনি। তার মানে মেইনলি তার সাংগঠনিক অদক্ষতা প্রকাশ পেয়েছে। তাই বলা যায় মিস্টার সাগরের করণীয় হলো পর্যাপ্ত ঋণের ব্যবস্থা করে তার সাংগঠনিক দক্ষতার পরিচয় দিতে হবে। আচ্ছা, এই পর্যাপ্ত ঋণের পাশাপাশি দক্ষ শ্রমিক এবং সাংগঠনিক দক্ষতা, এই তিনটা পয়েন্টই আসবে। এই তিনটা পয়েন্টের মাধ্যমে তার সাংগঠনিক দক্ষতার প্রয়োজন মানে পরিচয় দিতে হবে। ওকে, তাহলে এই ছিল আমাদের এখানে, এই পর্যন্ত আমাদের শেষ, এই চ্যাপ্টারটা এখানেই শেষ, দ্য এন্ড। ওকে, তাহলে আমরা আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা হচ্ছে টোটাল আমাদের যে মার্কেটিংয়ের এই দ্বিতীয় অধ্যায় উৎপাদনের উপকরণ চ্যাপ্টারটি সম্পূর্ণ শেষ করলাম। আমরা সবগুলো টপিক কভার করেছি, খুব ডিটেলসে কভার করেছি, প্লাস আমরা এমসিকিউ পড়েছি, আমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর পড়েছি, আমরা সৃজনশীল পড়েছি, মোটামুটি সব কিছুই কভার করা হয়েছে। তাহলে আজকে আমরা হচ্ছে আমাদের এই মার্কেটিংয়ের সেকেন্ড চ্যাপ্টারটা সম্পূর্ণ শেষ করলাম। নেক্সট আমরা অবশ্যই মার্কেটিং নেক্সট ক্লাসে তৃতীয় অধ্যায়টা শুরু করব, ঠিক আছে? আশা করি তোমরা এই ক্লাসে সবাই সব কিছু বুঝতে পেরেছো। যদি কোনো কিছু বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্ট করবে, তোমাদের প্রশ্নের উত্তর দিয়ে দেওয়া হবে, এবং তোমরা বাসায় এই জিনিসগুলো এটা আবার নিজেরা এক্সারসাইজ করবে, আবার একটু স্লাইডসগুলো দেখবে, তাহলে আশা করি সবাই সব কিছু খুব ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম।